أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما। ওকে, সো আমরা ইনশাল্লাহ আজকে থেকে শুরু করতে চলেছি আমাদের মাইক্রোবায়োলজি সেকেন্ড টার্মের ক্লাসগুলো। মাইক্রোবায়োলজি সেকেন্ড টার্মের ক্লাসের ক্ষেত্রে আমি মূলত আপনাদের সাথে প্যারাসাইটোলজি এই অংশটা নিয়ে ডিল করব। তাহলে প্যারাসাইটোলজি নিয়ে ডিল করার আগে আমরা একটু আমাদের পড়ার প্যাটার্নটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা মূলত যে প্যাটার্নে পড়াবো সে প্যাটার্নটা হচ্ছে প্রথমত আমরা আপনাদেরকে হচ্ছে দুইটা জিনিস থেকে পড়াবো। একটা হচ্ছে শাস্ত্রী, আমরা মূলত ডক্টর শাস্ত্রী ম্যাডাম, ম্যাডাম না স্যার, অপূর্ব শাস্ত্রী, যাই হোক, ওনার বইটা ফলো করার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট বই সেটা হচ্ছে কেডি চ্যাটার্জি। তো কেডি চ্যাটার্জি বইটা আসলে ব্যক্তিগতভাবে আমার অত একটা ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ বইটা একটু পুরোনো টাইপের। তো যেহেতু বইটা একটু পুরোনো টাইপের, দেখবেন যে মানে ছবিগুলো আসলে কেমন যেন, বইটা পড়তেও অত বেশি মজা লাগে না। আপনারা যদি শাস্ত্রী, অপূর্ব শাস্ত্রীর মেইন বইটা কিনেন, দেখবেন যে এটা কিন্তু বইটা খুব সুন্দর এবং আপনার বইটা পড়তেও ভালো লাগবে ছোটখাটো একটা সাইজে। তো আমার কাছে মনে হয় ওভারঅল এই বইটা বেশ ভালো। আর দুই নাম্বার কথা হচ্ছে আপনার কেডি চ্যাটার্জি বইয়ের ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো আছে এগুলো আপনি গাইডেই পাবেন। আমার কাছে মাইক্রো যে গাইডটা ভালো লাগে সেটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট গাইডটা আমরা বেশি করে পড়তাম। বিশেষ করে মানে আমার মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজে আমাদের একজন খুবই লিজেন্ডারি প্রফেসর আছে, প্রফেসর শামসুজ্জামান স্যার। স্যার কি এখন আছে? নূর ফাতেমা, প্রফেসর শামসুজ্জামান স্যার আমাদের সময় ছিলেন। তো এই শামসুজ্জামান স্যারের লেকচার মানে নেই, রিটায়ার করেছেন। রিটায়ার করে ফেলছে, হ্যাঁ। তোমরা তো তাহলে পাও নাই। তাহলে প্রফেসর শামসুজ্জামান স্যারের লেকচার এত ভালো ছিল, মাশাআল্লাহ, মানে আমরা জাস্ট মানে মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। এবং স্যারের একটা খুবই ভালো একটা কোয়ালিটি ছিল এরকম, মানে স্যার কোনো সময় স্যার কোনো নোটও আনতেন না, বইও আনতেন না, কোনো প্রেজেন্টেশনও আনতেন না, কিচ্ছুই না। জাস্ট একটা মার্কার নিয়ে উনি বোর্ডের টোটাল টোটাল টাইম লিখে 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 সব পড়াইছেন। হ্যাঁ, তো স্যারের নোট গুলো আসলে মানুষজন পড়তো আমাদের সময় মাইক্রোবায়োলজিতে। এবং শুধুমাত্র আমাদের মেডিকেল না, অন্যান্য মেডিকেল স্যারের মানে স্যারের নোট থেকে দেখা গেছে যে অনেক কোশ্চেন কমন আসে বা হচ্ছে ভালো। সো আমরা পরবর্তীতে যেটা দেখলাম যে আমরা যখন ফোর্থ ইয়ারে পড়লাম, দেখলাম যে শাস্ত্রীর বইটাতে মোটামুটি স্যার যে প্যাটার্নে পড়ায় ওই প্যাটার্নের মানে পড়াশোনাগুলো আছে, সুতরাং আমরা এই বইটা থেকে পড়বো। পাশাপাশি আমরা গাইড হিসেবে কনসেপ্ট ফলো করবো, কারণ কনসেপ্টের মধ্যে স্যারের ওই যে লেকচার নোটের অংশগুলো এখানে আছে। আর দুই নাম্বার কথা হচ্ছে কেডি চ্যাটার্জির ইম্পর্টেন্ট অংশগুলো এখানে আছে। তো আপনাদের যদি অন্য কোনো গাইড থাকে আপনারা চাইলে কনসেপ্টটা দেখতে পারেন। আমার কাছে মনে হয়েছে ভালো, ঠিক আছে। কারণ আর গাইডের ক্ষেত্রে আসলে আমাদের যে কমন যে ভুলটা হয়, ফোর্থ ইয়ারে তো আসলে মোটামুটি সবাই গাইড পড়ে, কিন্তু সবাই গাইড মানে পড়লেই খালি হবে এরকম না। অবশ্যই মেইন বই পড়ার পাশাপাশি হয়তো বা আপনি গাইড পড়তে পারেন। গাইডটাকে মেইন হিসেবে ধরাটা তো আসলে ভুল, এক নম্বর কথা। দুই নম্বর কথা, যখন আপনি গাইড পড়বেন, গাইড পড়ার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, ভাই আমি গাইডের A to Z পড়বো, গাইডে আমি কিছু বাদ দিব না। হ্যাঁ, গাইডের সবকিছু আমি একবার একবার হলো দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করব। এইটা যদি না হয় তাহলে আসলে গাইড পড়ে আপনার মানে খুবই খারাপ দশা হবে, করুণ দশা হবে। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে গাইড বুঝে পড়বেন। দুই নম্বর গাইডের সবকিছু পড়বেন। তিন নম্বর গাইডের সাথে ব্যাকআপ হিসেবে অবশ্যই কোনো একটা বই রাখবেন, তাহলে আপনার যেন উপকৃত হবে আর কি। তো কনসেপ্টের মধ্যে লেখালেখি করে অনেক বেশি মানে লেখা অনেক বেশি ওভারঅল, এবং আমার কাছে মোটামুটি মনে হয়েছে যে ভালোই। তো আমরা এই দুইটা কম্বিনেশন করে ইনশাল্লাহ আপনাদেরকে পড়াবো প্যারাসাইটোলজিটা। আর মোস্টলি তার মতো করে ইনশাল্লাহ আলাদা করে আপনাদেরকে আলোচনা করবে। প্যারাসাইটোলজি সাধারণত লেন্স থেকে স্যাররা অত বেশি ডিটেলসে যান না, বা লেন্স লেন্স আসলে অত বেশি ফলো করা হয় না। আইদার কেডি চ্যাটার্জি ফলো করা হয়, অথবা যদি রিসেন্টলি যেসব স্যার ম্যাডামরা আছেন তারা দেখবেন যে অপূর্ব শাস্ত্রী বইটাকে ফলো করেন। সো আপনাদের জন্য যেটা ভালো মনে হয় আপনারা সেভাবেই করবেন। তবে মেইন কথা হচ্ছে যে বেসিক মাইক্রোবায়োলজি বা বেসিক প্যারাসাইটোলজি বুঝতে ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের সমস্যা হবে না। ওকে, সো ঠিক আছে, তাহলে আমরা একটু একটু করে দেখি যে আমরা মূলত আজকে যা আলোচনা করবো সেটা হচ্ছে মেডিকেল প্যারাসাইটোলজি, তাই না? আমরা তো আসলে প্যারাসাইটোলজি একটা অনেক বড় ব্যাপার। দেখেন, প্যারাসাইটোলজি যদি আপনি পড়তে যান, এটা কি আপনি কোনো শুরু শেষ পাবেন? ডেফিনেটলি পাবেন না, কারণ প্যারাসাইটোলজি ভাই, এটা তো আসলে আমাদের যখন মাইক্রোবায়োলজি পড়তাম মানে ছোটবেলায়, আমরা যখন উদ্ভিদ বিজ্ঞান পড়তাম, উদ্ভিদ বিজ্ঞানে তো মাইক্রোবায়োলজি ছিল, তাই না? ওইখানে দেখেন কত কিছু ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষদ আছে মাইক্রোবায়োলজি নামে। সো আপনি যদি পড়তে চান প্যারাসাইটোলজি নিয়ে অনেক কিছু পড়া যায়, বাট আমরা আসলে প্যারাসাইটোলজি পড়বো না, আমরা পড়বো হচ্ছে মূলত মেডিকেল প্যারাসাইটোলজি। সো কোশ্চেন হচ্ছে যে মেডিকেল প্যারাসাইটোলজি জিনিসটা আসলে কি। এইটা আপনাকে একটা কিন্তু পরীক্ষা কোশ্চেন করতে পারে যে তুমি যে মেডিকেল প্যারাসাইটোলজি বললা এটা বলতে তুমি কি বুঝো। তাহলে আমরা একটু কোশ্চেন গুলোকে আইডেন্টিফাই করবো। তাহলে মেডিকেল প্যারাসাইটোলজি মানে হচ্ছে আমরা এইরকম প্যারাসাইট গুলো নিয়ে আলোচনা করবো, এইরকম প্যারাসাইট গুলো নিয়ে শিখবো যেটা একটা হিউম্যান বিইং এ, যেটা একটা মানুষের রোগ করতে পারে, হ্যাঁ, একটা মানুষকে ইনফেকশন করতে পারে এবং মানুষের শরীরে রোগ সৃষ্টি করতে পারে, সেটাকে আমরা বলছি হচ্ছে
মেডিকেল প্যারাসাইটোলজি। তাহলে এরপরে প্রশ্ন করবে যে আচ্ছা তুমি মেডিকেল প্যারাসাইটোলজি বললা, তাহলে বলো তো তাহলে প্যারাসাইট কি, তাই না? প্যারাসাইটোলজি মানে হচ্ছে প্যারাসাইট নিয়ে যেই লজি মানে যেই জ্ঞানটা আলোচনা করা হয়, হ্যাঁ, বা যে সায়েন্সটা নিয়ে আলোচনা করে, তাহলে প্যারাসাইট। তাহলে আপনাকে প্যারাসাইটোলজির ভাই ভাই হয়তো বা শুরুতে এই একদম সিম্পল প্রশ্নটা আসতে পারে, অথবা গার্ড কোশ্চেনে কিন্তু এরকম কোশ্চেন থাকতে পারে যে ডিফাইন প্যারাসাইট। ওকে, সো প্যারাসাইট বলতে আসলে কি বুঝি, এইখানে ডেফিনেশনটা মোটামুটি সুন্দর আছে। সো প্যারাসাইটের ডেফিনেশনটা মুখস্থ করতে হবে, তাহলে মেডিকেল প্যারাসাইটোলজি ডেফিনেশন মুখস্থ করতে হবে, প্যারাসাইটের ডেফিনেশনটা মুখস্থ করতে হবে। তাহলে এই যে একদম আমি ডিডি লিখে দিলাম ডেফিনেশন। আচ্ছা, তাহলে প্যারাসাইট মানে কি? প্যারাসাইটের একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা একটা লিভিং অর্গানিজম। তাহলে ভাইরাসের ক্ষেত্রে আমরা শিওর না এটা কি লিভিং, হ্যাঁ, নাকি এটা হচ্ছে মানে জীববস্তু না জড়বস্তু, এরকম কনফিউশনে থাকি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা জানি যে এটা লিভিং অর্গানিজম। তবে প্যারাসাইটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা একটা লিভিং অর্গানিজম, এবং সেটা কি করে, সেটা আর একটা অর্গানিজমের গায়েই থাকে। হ্যাঁ, তার মানে দেখবেন যে ব্যাকটেরিয়া কিন্তু এমনিতে বাইরে একা একা বসবাস করতে পারে, কিন্তু প্যারাসাইট, প্যারাসাইট বাংলায় আমরা বলি পরজীবী, মানে অন্যের উপরে যে তার জীবনটা চালায়, সেটাই হচ্ছে প্যারাসাইট, তাই না? তাহলে প্যারাসাইট এটা এরকম একটা লিভিং অর্গানিজম, এটা এরকম একটা লিভিং অর্গানিজম যেটা অন্য আরেকটা অর্গানিজমের উপরেই, অন্য আরেকটা অর্গানিজমের সাথেই সে বাস করে, ঠিক আছে? এন্ড ইট ডিরাইভস ইটস নিউট্রিয়েন্টস অর ইটস নারিশমেন্ট ফ্রম ডিরেক্টলি ফ্রম ইট উইদাউট গিভিং এনি বেনিফিট টু দ্য হোস্ট। তাহলে এই কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে প্রথম কথা হচ্ছে সে লিভিং অর্গানিজম, দ্বিতীয় কথা হচ্ছে সে আরেকটা অর্গানিজমের উপর সাথে সাথে থাকলো, তৃতীয় কথা হচ্ছে সে সেখান থেকে নিউট্রিশন নিল, চতুর্থ কথা হচ্ছে সে সবই নিল, কিছুই দিয়ে গেল না। এটা হচ্ছে প্যারাসাইটের কথা, ঠিক আছে? তো এখন যদি আপনাকে বলা হয় যে তাহলে ভাইরাস কি একটা প্যারাসাইট, ভাইরাস তো আমাদের শরীর ছাড়া বাঁচতে পারে না, ভাইরাস তো আমাদের শরীর থেকে নারিশমেন্ট নেয় না, ভাইরাসকে কিন্তু আমরা প্যারাসাইট বলতে পারবো না, কারণ ভাইরাসকে আপনি এই লিভিং অর্গানিজম কথাটা দিয়ে আপনি ভাইরাসকে এইখান থেকে এক্সক্লুড করে দিচ্ছেন। তাহলে আপনাকে যদি বলে যে ব্যাকটেরিয়া কি প্যারাসাইট, আপনি ব্যাকটেরিয়াকে পুরোপুরি বলতে পারবেন না, কারণ ব্যাকটেরিয়া আমাদের মানে কোন একটা অর্গানিজম ছাড়াও কিন্তু ব্যাকটেরিয়া বাঁচতে পারে, ঠিক আছে? তো এইটা কিন্তু আমাদেরকে ভালো করে শিখতে হবে। তাহলে প্যারাসাইটের ডেফিনেশনটা আমাদের মোটামুটি মুখস্থ হয়ে গেলো। তাহলে প্যারাসাইট কি? প্যারাসাইট হচ্ছে, আমরা একটু একে একে পড়ি। তাহলে প্যারাসাইটোলজিতে আমরা শিখলাম মেডিকেল প্যারাসাইটোলজি। মেডিকেল প্যারাসাইটোলজি মানে ওইসব প্যারাসাইট গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় যে প্যারাসাইট গুলা আমাদেরকে ইনফেক্ট করতে পারে এবং আমাদেরকে ডিজিজ তৈরি করতে পারে। আমরা জাস্ট কি পয়েন্ট গুলা এভাবে করে নোট করবো, তাহলে আপনি পরীক্ষার আগে নিজের মতো করে যখন নোট করবেন তখন এরকম আপনার পড়াশোনা করা সহজ হবে। তাহলে কোশ্চেন হচ্ছে প্যারাসাইটোলজি, হ্যাঁ, প্যারাসাইটোলজি, মেডিকেল প্যারাসাইটোলজি, সরি। ওকে, 2 নম্বর কোশ্চেন আমরা বললাম যে প্যারাসাইট মানে কি। তাহলে প্যারাসাইটের কয়েকটা সংজ্ঞা। 1 নম্বর কথা হচ্ছে ভাই এটা একটা লিভিং অর্গানিজম, লিভিং অর্গানিজম, এটা হচ্ছে আরেকজনের শরীরে থাকে, ঠিক আছে? লিভস আপন অ্যানাদার অর্গানিজম। এরপর কি বললাম? অ্যানাদার অর্গানিজম, এবং কি করে? টেক্স নিউট্রিশন ফ্রম ইট, নিউট্রিশনের একটা ফ্যাক্ট আমি বললাম, এবং উইদাউট এনি বেনিফিট, হ্যাঁ, উইদাউট গিভিং এনি বেনিফিট টু টু দ্য আদার হোস্ট বা টু দ্য হোস্ট, উইদাউট গিভিং এনি বেনিফিট। তাহলে দেখেন আপনার এই 4টা কথা যদি পরীক্ষাতে না বলেন তাহলে আপনার সংজ্ঞাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হলো না, ঠিক আছে? তাহলে আমরা প্যারাসাইটোলজি সম্পর্কে জানলাম। এখন আসেন তাহলে এই প্যারাসাইট গুলো কোথায় থাকতে পারে। তাহলে এরপরে কোশ্চেন আপনাকে জানতে হবে যে টাইপস অফ প্যারাসাইট। তাহলে পরীক্ষাতে আপনাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা তাহলে বলো যে প্যারাসাইট কয় প্রকার। তাহলে প্যারাসাইটের টাইপ নিয়ে যখন আপনি আলোচনা করবেন তাহলে আপনি প্যারাসাইট 2 জায়গায় থাকতে পারে। আমরা খুব সহজভাবে চিন্তা করি, যেহেতু প্যারাসাইটটা একটা হোস্টের মধ্যে থাকবে, তাহলে এটা যদি আপনি মানুষ আপনি চিন্তা করেন, তাহলে একটা প্যারাসাইট কই থাকতে পারে? একটা প্যারাসাইট থাকতে পারে শরীরের বাইরে, একটা প্যারাসাইট থাকতে পারে এই শরীরের ভিতরে। তাহলে শরীরের বাইরে যদি প্যারাসাইটটা থাকবে, বাইরে মানে এটাকে আমরা বলি কি? একটু প্যারাসাইট। আর শরীরের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ভিতরে মানে কি? এন্ডো। তাহলে ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে এন্ডো প্যারাসাইট। তাহলে আমরা 2 ধরনের প্যারাসাইট শিখলাম, একটা হচ্ছে একটু প্যারাসাইট আর একটা হচ্ছে এন্ডো প্যারাসাইট। ওকে, এখন যেটা আপনার একটু বা এটাকে আপনি এক্সো প্যারাসাইটও বলতে পারেন, ঠিক আছে? একটু প্যারাসাইট অথবা আপনি এক্সো প্যারাসাইট, এক্সো প্যারাসাইট হিসাবে বলতে পারেন। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে আপনি এই যে এন্ডো প্যারাসাইট বলছেন, যে যে প্যারাসাইট কোথায় থাকে, যে প্যারাসাইটটা হচ্ছে ইট লিভস অর রিমেইন ইনসাইড দ্য বডি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বডির ভিতরে থাকবে। আমি আপনাদেরকে আসলে একদম সংজ্ঞা মুখস্থ করে দেবো এরকম না, বাট আমি জাস্ট আপনাদেরকে একটু বেসিক কনসেপ্ট গুলো মানে ধরাই দিব, যেন আপনারা পরবর্তীতে যখন বইটা পড়বেন আপনাদের জন্য ব্যাপারটা মনে রাখা সহজ হবে। জাস্ট আপনার চোখের সামনে ভাসবে, আচ্ছা এর ডেফিনেশন এরকম ছিল। ওকে, তাহলে এখন দেখেন এন্ডো প্যারাসাইট আপনার
এখন এই এন্ডো প্যারাসাইটটা কয় ভাবে আপনার শরীরে আসতে পারে সেটার উপর ভিত্তি করে কিন্তু আবার প্যারাসাইটকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমরা একটু বইটা দেখি, যেমন দেখেন তারা বলেছে যে একটু প্যারাসাইট, এই একটু প্যারাসাইটটা আপনি দেখবেন যে কোনো কোনো বইতে এটাকে একটু প্যারাসাইট অথবা কি বলা হয়েছে, এক্সো প্যারাসাইট বলা হয়েছে, একটু অথবা এক্সো প্যারাসাইট বলা হয়েছে। তার মানে এটা শরীরের বাইরে থাকে, শরীরকে সে পেনিট্রেশন করে না, আমাদের বডিটাকে সে পেনিট্রেশন করে না। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে বিভিন্ন রকম ফ্লিয়া থাকে, টিক থাকে, তাই না, এই যে আমাদের উকুন, তাহলে এগুলো কি, এই সবগুলোই হচ্ছে একটা একটোপ্যারাসাইট। তাহলে ফ্লিয়া, টিক্স এগুলো হচ্ছে একটোপ্যারাসাইট। এন্ডোপ্যারাসাইট মানে কি, সেটা আমাদের শরীরের ভিতরে থাকে, সাপোজ লিশমেনিয়া, হ্যাঁ, প্লাজমোডিয়াম, এরকম সমস্ত কিছু। এবং এই যে এন্ডোপ্যারাসাইট যখন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় গিয়ে ঢুকে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস করতেছে, তখনই কিন্তু সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফেকশন। আর যদি শরীরের বাইরে থাকে তখন সেগুলোকে কিন্তু আমরা বলি ইনফেস্টেশন। আপনি খেয়াল করবেন, দেখেন যে আমরা বলি যে লাইস ইনফেস্টেশন, ঠিক আছে, ফ্লিয়া ইনফেস্টেশন। তাহলে ইনফেস্টেশন কোনটাকে বলি আর ইনফেকশন কোনটাকে বলি, এই কথাটা কিন্তু মনে রাখা দরকার। তাহলে যেটা এন্ডোপ্যারাসাইট, যেটা শরীরের ভিতরে থাকে, সেটা দিয়ে কি হয়, ইনফেকশন। আর যেটা শরীরের বাইরে থাকে সেটা দিয়ে কি হয়, ইনফেস্টেশন। মানে ওইটাকে আপনি ঝেড়ে ফেলে ফেলে দিতে পারতেছেন, কিন্তু ইনফেকশন হলে কিন্তু আপনার একদম ব্লাডে মানে চলে গেল আর কি। আচ্ছা, এখন আসেন যে এই যে জিনিসটা আমরা শিখলাম, এখন হচ্ছে আপনি এই এন্ডোপ্যারাসাইটটাকে আবার আপনি হচ্ছে কয়েক ভাগে ভাগ করতে পারেন। তাহলে এন্ডোপ্যারাসাইট এটাকে আপনি কি কি ভাগে ভাগ করতে পারতেছেন? তাহলে এন্ডোপ্যারাসাইটকে আপনি ভাগ করতে পারছেন, প্রথম কথা হচ্ছে অব্লিগেট, অব্লিগেট প্যারাসাইট। আমরা অব্লিগেট প্যারাসাইট মানে কি ভাই, এ জীবনে ঘর থেকে বের হতেই পারবে না, ওই প্যারাসাইটিক যেই হোস্টটা তার আছে, ওই হোস্টের বাইরে গেলেই সে শেষ, ঠিক আছে। এটা হচ্ছে একদম অব্লিগেট। তার নাম কি, তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম, ঠিক আছে। একটা নাম মনে রাখেন যে প্লাজমোডিয়াম, এইটা আমাদের শরীরে বাইরে ছাড়া বাঁচতেই পারবে না। হ্যাঁ, মানে সে আমাদের শরীর বলতে মানে হোস্টের শরীর ছাড়া বাঁচতেই পারবে না। দুই নম্বর হচ্ছে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট, ঠিক আছে, ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। ফ্যাকাল্টেটিভ, ফ্যাকাল্টেটিভ মানে কি, ফ্যাকাল্টেটিভ মানে হলে এটাকে আপনি কাইন্ড অফ একটা ঐচ্ছিক বলতে পারেন, ঠিক আছে, আপনি একটা ঐচ্ছিক বলতে পারেন। তার মানে এই প্যারাসাইটটা কিছুটা তার ফ্রি লিভিং লাইফ কাটাতে পারবে, বাট ওইখানে গিয়ে তার যে খুব গ্রোথ হয়ে যাবে বা তার যে আপনার লাইফ সাইকেল কমপ্লিট হবে এরকম কিছু না। কিন্তু এরকম মানে সবসময় যে একটা প্যারাসাইটের একটা মানুষের বা একটা হোস্টের ভিতরে থাকতে হবে এরকম না। তবে এই ভিতর থেকে যদি সে বাইরে চলে যায়, সে কিছুক্ষণের জন্য বেঁচে থাকতে পারবে এবং আবার একটা হোস্ট পেলে সে ঢুকে যাবে। আর অব্লিগেট প্যারাসাইটটা হচ্ছে সে ভিতর থেকে বাইরে একবার গেছে, শেষ, সে আর বাঁচবেই না। আর ফ্যাকাল্টেটিভটা হচ্ছে বাইরে গেল, আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্য সে একটু ঠিকঠাক থাকতে পারলো, হ্যাঁ, সো ইট ক্যান লিভ এ প্যারাসাইটিক লাইফ অর ফ্রি লিভিং লাইফ, ঠিক আছে। সো আবার যখন কোনো তার যখন অপরচুনিটি আসবে সে আবার ইনফেক্ট করবে, ঠিক আছে। এটার এক্সাম্পল কি, এটার এক্সাম্পল হচ্ছে একান্থেমিবা, ঠিক আছে, একান্থেমিবা। ওকে, এরপরে আসেন 3 নম্বর হচ্ছে এক্সিডেন্টাল প্যারাসাইট, ঠিক আছে। এরপরের নাম কি, এক্সিডেন্টাল প্যারাসাইট। তাহলে এক্সিডেন্টাল এই কথা শুনে আমরা বুঝলাম যে আসলে তো ভাই তার গন্তব্য এখানে ছিল না, এক্সিডেন্ট তো কেউ ইচ্ছা করে করে না। তার মানে এই প্যারাসাইটটা আসলে এই মানুষটাকে মানে এই মানুষকে সে ইনফেকশন করার কথা না, সে হয়তো অন্য কোনো ধরনের, সে ধরনের একটা কুকুরকে ইনফেক্ট করার কথা, ঠিক আছে, সে একটা কুকুরকে ইনফেক্ট করার কথা। যে কুকুর কেমনে আঁকে, যাই হোক, এটা ধরেন একটা কুকুর, ঠিক আছে, এটা হচ্ছে কুকুরের লেজ, ওকে। সো সে একটা কুকুরকে ইনফেক্ট করার কথা, কিন্তু সে ভুলে মানুষকে ইনফেক্ট করে ফেলছে। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে ইকাইনোকক্কাস গ্রানুলোসাস। এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে, ঠিক আছে, ইকাইনোকক্কাস। তাহলে আমার গন্তব্য ছিল এক জায়গায়, এক্সিডেন্ট করে আরেক জায়গায় আমি চলে আসলাম, এটাকে বলা হয় এক্সিডেন্টাল প্যারাসাইট। আর আরেকটা আছে প্যারাসাইট, সেটাকে বলা হয় ওয়ান্ডারিং প্যারাসাইট। ওয়ান্ডারিং, হাই রে, প্যারাসাইটের কত জীবন। হ্যাঁ, ওয়ান্ডারিং প্যারাসাইটের ঘটনা হচ্ছে কি, মানে ওয়ান্ডারিং মানে কি, যে আমরা আসলে বুঝতে পারি না যে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, মানে ভবঘুরে, ওয়ান্ডারিং মানে হচ্ছে হচ্ছে ভবঘুরে প্যারাসাইট। তার মানে এই প্রথম প্যারাসাইট প্লাজমোডিয়াম হচ্ছে, সে মনে করেন খুবই তার সাথে সম্পর্ক খুবই ভালো, যে হ্যাঁ এর ছাড়া বাঁচতেই পারে না। একান্থেমিবা হচ্ছে কিছুটা নিজের পায়ে দাঁড়াতে শিখছে, কিছু কিছু সময় বাঁচতে পারে। এক্সিডেন্টাল হচ্ছে যাইতে নিছিল আরেকজনের ঘরে, ভুলে আরেকজনের সংসারে চলে গেছে। আর ওয়ান্ডারিং হচ্ছে আসলে সে ভাই পুরাই ভবঘুরে, একলা একা জীবন, তার নাম হচ্ছে ধরেন টক্সোকারা, ঠিক আছে। সো এই যে টক্সোকারা, এটা আসলে মানুষের ইনফেকশন করার কথা না, কিন্তু এটা ভুলে যখন মানুষ ইনফেকশন করে ফেলে, তখন যেটা হয় যে আসলে এই মানুষের শরীরে ঢুকেও সে আসলে ডেভেলপ করতে পারে না, সে ফার্দার বাঁচতে পারে না, তার লাইফ সাইকেলটাকে সে কমপ্লিট করতে পারে না, ঠিক আছে। ইট ক্যান্ট ক্যান্ট ডেভেলপ ডেভেলপ ফার্দার। ওকে, সো আই থিঙ্ক আমার কথাগুলো আপনাদের আপনাদের জন্য সহজ হয়ে গেছে এখন। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে এন্ডোপ্যারাসাইটের মধ্যে এক্সাম্পল কি কি। তাহলে এন্ডোপ্যারাসাইটের মধ্যে এক্সাম্পল কি কি, এবার আমরা একটু বই থেকে দেখি। তাহলে প্রথমত এন্ডোপ্যারাসাইটে আপনি দেখলেন অব্লিগেট প্যারাসাইট, এক্সাম্পল হচ্ছে প্লাজমোডিয়াম, ফ্যাকাল্টেটিভ এক্যান্থেমিবা, এক্সিডেন্টাল একাইনোকক্কাস, এবং হচ্ছে অ্যাবারেন্ট প্যারাসাইট আর ওয়ান্ডারিং প্যারাসাইট, যে এটা তাকে ছাড়া বাঁচতেই পারবে না। আচ্ছা, এবার আসলে হচ্ছে হোস্ট। তাহলে পরীক্ষাতে এটাও কোশ্চেন করবে যে হোস্ট বলতে আমরা কি বুঝি। আচ্ছা, হোস্টের মধ্যে আপনি যদি দেখেন যে হোস্ট আসলে কি, হোস্ট হচ্ছে যে এইরকম একটা অর্গানিজম যে এই প্যারাসাইটটাকে
পেলে পুষে বড় করবে, হুইচ হারবার্স দ্য প্যারাসাইট এন্ড প্রোভাইডস ইটস নারিশমেন্ট এন্ড শেল্টার। তার মানে তারা থাকতে দিবে, খাইতে দিবে, তারা পেলে বসে বড় করবে, এই অর্গানিজমটাকে, এই বেচারাকে বলা হচ্ছে হোস্ট। তার মানে যেমন আমরা কারো বাসায় যাই, ঘুরতে যাই, তাই না, সে আমাদেরকে রাখে, আমাদেরকে খাওয়ায়, জায়গা দেয়, মানে খাতির যত্ন করে, তো সেটাই হচ্ছে আমাদের হোস্ট, ঠিক আছে। তাহলে এই হোস্টের মধ্যে আবার কয়েক রকমের হোস্ট আছে। একটাকে বলা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট, একটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে ডেফিনেটিভ হোস্ট আর ইন্টারমিডিয়েট হোস্ট মানে কি, তাহলে আমরা আবার একটু এখানে একটু লেখালেখি করি। তাহলে প্রথম কথা আমরা শিখলাম হচ্ছে হোস্ট। তাহলে হোস্টের মেইন ব্যাপার কি, হোস্ট কয়েকটা জিনিস প্রোভাইড করে। এক নাম্বার, সে হচ্ছে থাকতে দিবে। দুই নাম্বার, সে হচ্ছে নারিশমেন্ট দিবে। এক কথায় বললে দে উইল হারবার দ্য প্যারাসাইট, ঠিক আছে। তাহলে এই কয়েকটা শব্দ যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনি পরীক্ষাতে ডেফিনেশন নিয়ে ঝামেলায় পড়বেন না। আচ্ছা, এখন আপনি ভাই হোস্ট বুঝছেন, এখন হোস্টের মধ্যে কি, হোস্টের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট, ডেফিনেটিভ হোস্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট। এগুলা মানে কি, দেখেন ডেফিনেটিভ হোস্ট মানে কি, জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার কোনটা। হ্যাঁ, ডেফিনেটিভ ইন্টারমিডিয়েট ছাড়াও আসলে অনেক রকমের আছে, এটা এভাবে লেখা ঠিক হয় নাই, এক সেকেন্ড। আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম, তাহলে জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কোনটা, জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে একটা মানুষের লাইফ সাইকেল কন্টিনিউ করা, তাই না। আপনি যদি বংশধারা রেখে যেতে না পারেন, আপনি যদি পরবর্তী প্রজন্মকে রেখে যেতে না পারেন, তখন যেটা হবে যে আপনার বংশধারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তার মানে ডেফিনেটিভ হোস্ট বলতে আপনি তাহলে বুঝবেন এটা হচ্ছে এত ইম্পর্টেন্ট একটা হোস্ট, যেই হোস্টের মধ্যে একটা প্যারাসাইটের যে সেক্সুয়াল যে স্টেজটা থাকে, সেই সেক্সুয়াল স্টেজটা তার মধ্যে কন্টিনিউ সে করতে পারে। হ্যাঁ, যেই প্যারাসাইট মানে যেই হোস্টের মধ্যে একটা প্যারাসাইট তার সেক্সুয়াল স্টেজটাকে সে কন্টিনিউ করে, অথবা তার অ্যাডাল্ট স্টেজটাকে সে কন্টিনিউ করে, সেটাকে আমরা বলবো ডেফিনেটিভ হোস্ট, যেটাকে আমরা বলবো ডেফিনেটিভ হোস্ট। যেমন আমরা ছোটবেলায় সবাই পড়েছি যে প্লাজমোডিয়াম মসকিউটো, প্লাজমোডিয়াম মসকিউটো আমাদের শরীরে যখন থাকে, তখন সে থাকে হচ্ছে এসেক্সুয়াল, ঠিক আছে, এসেক্সুয়াল ফর্ম গুলো তৈরি করে দেয় না গ্যামেটোসাইটে এসে। কিন্তু সে যখনই মসকিউটো শরীরে ঢুকে, এনোফিলিস মসকিউটো শরীরে ঢুকে, আপনি দেখবেন যে এনোফিলিস মসকিউটো শরীরে গেলে তখন কিন্তু সে সেক্সুয়াল স্টেজ গুলো তৈরি করে, ঠিক আছে। তাহলে এই যে এনোফিলিস মসকিউটো শরীরে গিয়ে সেক্সুয়াল স্টেজ তৈরি করছে, তার মানে মানুষ হচ্ছে সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট হোস্ট, আর এই এনোফিলিস মসকিউটোটা হচ্ছে তার ডেফিনেটিভ হোস্ট। ওকে, সো আই থিংক ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এখন। সো ইন্টারমিডিয়েট হোস্ট বলতে আসলে কি বুঝি, ইন্টারমিডিয়েট হোস্ট মানে হচ্ছে যে হোস্টের মধ্যে আপনি সেক্সুয়াল স্টেজ করবেন না, এটা হচ্ছে লার্ভাল স্টেজ, মানে বাচ্চা দিবে এখানে গিয়ে। হ্যাঁ, ছোটখাটো বাচ্চা দিয়ে রাখবে, কিন্তু এইখানে তার মেইন কার্যক্রমটা হবে না। সো এটা এখানে লার্ভাল স্টেজ থাকবে, অথবা আপনি বলতে পারেন যে এসেক্সুয়াল স্টেজ থাকবে, এইটাকে আপনি বলবেন হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে প্লাজমোডিয়াম এর ক্ষেত্রে হিউম্যান, হিউম্যান হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। আচ্ছা, এরপরে এখানে আরো অনেক রকমের হোস্ট আপনি বলতে পারেন, যেমন আরেকটা হোস্টের নাম হচ্ছে কি হোস্ট, এটাকে বলা হয় ট্রান্সপোর্ট হোস্ট, হচ্ছে ক্যারিয়ার হোস্ট, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি বলি ট্রান্সপোর্ট হোস্ট, ট্রান্সপোর্ট হোস্ট আসলে কি করবে, তাহলে আপনি নাম শুনে বুঝতে পারছেন যে এই হোস্টের মধ্যে আসলে তার কোনোটাই হবে না। ডেফিনিটিভ এর মধ্যে সেক্সুয়াল হয়েছে, ইন্টারমিডিয়েট হচ্ছে এসেক্সুয়াল হয়েছে, আর এইখানে কোনোটাই হবে না, কোনো রকম তার ডেভেলপমেন্টই হবে না। তাহলে যেই হোস্টের মধ্যে তার কোনো ডেভেলপমেন্ট ঘটে না, জাস্ট এটাকে ট্রান্সফার করে দেয় তার লাইফ সাইকেলটাকে কন্টিনিউ করার জন্য, ওইটাকে আমরা বলতে পারি ট্রান্সপোর্ট হোস্ট। এরপরে আপনার হোস্টের মধ্যে আরো আছে হচ্ছে রিজার্ভার হোস্ট, ঠিক আছে, রিজার্ভার হোস্ট। রিজার্ভার হোস্ট আসলে কি, রিজার্ভার হোস্ট মানে হচ্ছে যে এর মধ্যেও কিন্তু আসলে রিজার্ভার হোস্টের মধ্যেও যে জিনিসটা হবে যে সেও আসলে খুব বেশি দিন যে তাকে সেক্সুয়াল স্টেজ বা সেক্সুয়াল স্টেজ এটা রাখবে এরকম না, বাট এখানে যে কাজটা করবে, সে দীর্ঘদিন ধরে রিজার্ভ করে রাখবে। দেখেন রিজার্ভার শব্দের মধ্যে কি আছে, রিজার্ভ আছে, তার মানে সে দীর্ঘদিন ধরে একটা লং লাস্টিং পিরিয়ড ধরে, লং লাস্টিং টাইম ধরে এই অর্গানিজমটাকে সে শেল্টার দিতে পারবে, হ্যাঁ, সে হারবার করতে পারবে। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে একটা অর্গানিজম এখানে এসে অনেক দিন ধরে সে শেল্টার পাবে, এবং এই শেল্টার যেহেতু পাবে, সুতরাং এইটা এটা কি করতে পারবে, সে অনেক দিন ধরে সে ইনফেকশন করতে পারবে। তাহলে এই রিজার্ভার হোস্ট গুলা একটু খারাপ, তার মধ্যে অর্গানিজমটা বড় হবে না, গ্রো করবে না, বাট অনেকদিন ধরে এখানে বসে থাকতে পারবে, এবং ভবিষ্যতে চাইলে আবার ইনফেকশন করতে পারবে, ঠিক আছে। ওকে, এরপরে হোস্টের মধ্যে আমরা যেমন একটু আগে বললাম যে এক্সিডেন্টাল, এই যে এক্সিডেন্টাল কিছু প্যারাসাইট আছে যেটা ভুলে ঢুকে গেছে। তাহলে এক্সিডেন্টাল যেমন প্যারাসাইট আছে, ঠিক তেমনি একটা কি থাকবে, এক্সিডেন্টাল হোস্ট থাকবে, তাই না। যেই এক্সিডেন্টাল প্যারাসাইটটা যার শরীরে ঢুকে গেল, সেই হোস্টটাকে আমি কি বলবো, এক্সিডেন্টাল হোস্ট। তার হোস্ট হওয়ার কথা ছিল না, বাট ভুলে সে হোস্ট হয়ে গেছে, এই কাইনোকক্কাসে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে এক্সিডেন্টাল হোস্ট। ওকে, তাহলে আমরা আরেকটা হোস্টের নাম শুনলাম, সেটার নাম হচ্ছে এক্সিডেন্টাল হোস্ট। এই এক্সিডেন্টাল হোস্টটাকে আবার আহ, দুই ভাগে ভাগ করা হয়। এক্সিডেন্টাল হোস্টের মধ্যে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটাকে আমরা বলি হচ্ছে কি
পারমিসিভ, আর একটাকে আমরা বলি নন পারমিসিভ। পারমিসিভ মানে কি আর নন পারমিসিভ মানে কি বোঝাচ্ছি। তাহলে পারমিসিভ মানে হচ্ছে যে ভুলে তার শরীরে ঢুকে গেছে, ঠিক আছে। সে যাওয়ার কথা ছিল মনে করেন উত্তরা, সে চলে গেছে হচ্ছে দক্ষিণ খান, ঠিক আছে, বা সে চলে গেছে হচ্ছে ধরেন সায়দাবাদ। তো এখন তাহলে সায়দাবাদ গিয়ে সে মনে করেন যে তার বাড়িতে যাওয়ার একটা গাড়ি পেয়ে গেছে, ঘটনা হচ্ছে এরকম আর কি। তাহলে পারমিসিভ হোস্টটা হচ্ছে যে ভুলে ঢুকে পড়ছে, বাট এই শরীরে মানে এই হোস্টের শরীরে সে তার লাইফ সাইকেলটা লাইফ সাইকেল কমপ্লিট করতে পেরেছে। ওকে, লাইফ সাইকেল যদি কমপ্লিট করতে পারে সেটাকে আমরা বলবো পারমিসিভ হোস্ট। আর যদি লাইফ সাইকেল কমপ্লিট করতে না পারে তাহলে সেটাকে আমরা বলবো নন পারমিসিভ হোস্ট। ঠিক আছে, নন পারমিসিভে কি করবে, লাইফ সাইকেল কমপ্লিট করতে পারবে না, এটা ওইখানেই স্টপ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমার মনে হয় যে আপনারা একটু হোস্টের কথাটা একটু আবার ভাবেন। তাহলে বলেন, তাহলে হোস্টের আমরা কি কি প্রকারভেদ করলাম। এক নাম্বার আমরা পড়লাম হচ্ছে হোস্টের, এক নাম্বার আমরা বললাম হচ্ছে ডেফিনিটিভ হোস্ট। আমরা একদম শিখে যাবো আজকে সবকিছু ইনশাআল্লাহ। মানে প্রথম কথা হচ্ছে ডেফিনিটিভ কি গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে কি হয়, অ্যাডাল্ট স্টেজ হয় বা সেক্সুয়াল স্টেজ হয়। দুই নাম্বার আমরা বললাম হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে ইন্টারমিডিয়েট হোস্টে কি হবে, লার্ভাল স্টেজ হবে অথবা কি হবে, এসেক্সুয়াল স্টেজ হবে। এরপরে কিছুই হবে না, তার মানে এর নাম কি, এর নাম হচ্ছে সে ট্রান্সপোর্ট করে দিবে। তাহলে এখান থেকে নাম হলো ট্রান্সপোর্ট হোস্ট। এরপরে কি করবে, সে ট্রান্সপোর্ট করবে না, বাট সে অনেকদিন ধরে রিজার্ভ করে রাখবে, তার মানে রিজার্ভার হোস্ট। আর লাস্ট অফ অল সেটা কি, এক্সিডেন্টাল হোস্ট। তবে এক্সিডেন্টালি সে শরীরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে যদি সে তার লাইফ সাইকেলটা কন্টিনিউ করতে পারে তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে পারমিসিভ হোস্ট। মানে পারমিশন দিয়েছে যে ঠিক আছে তুমি এক্সিডেন্টালি আমার বাসায় চলে আসছো, যাও তোমার, তারপরে তোমাকে আজকে রাতের খাবারটা খাওয়াই দিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে নন পারমিসিভ হোস্ট, মানে যে ধর মিয়া আজকে তোমার দাওয়াত দিনে তুমি বাসায় কেন আসছো, আজকে দে বেটা ঝাড়ু দিয়ে পিটা বের করে দে, তাহলে এটা হচ্ছে নন পারমিসিভ হোস্ট। ঠিক আছে, তো আশা করি আপনাদের এই যে হোস্টের যে কনসেপ্টটা এটা আপনাদের এখন ক্লিয়ার হয়ে গেছে। ফাইন, এখন আমরা মোটামুটি হোস্টের জিনিসগুলো ইনশাল্লাহ পারবো। তাহলে আমরা আবার একটু বইয়ে ফিরে যাই। তাহলে এখানে আমরা শিখলাম এই কথাগুলো আপনারা এখানে পাবেন, হ্যাঁ, এই যে রিজার্ভার হোস্ট, এমপ্লিফায়ার হোস্ট। আচ্ছা, এমপ্লিফায়ার হোস্ট এই কথাটা আমি বলি নাই। এমপ্লিফায়ার হোস্টটা হচ্ছে যে যেইখানে থেকে একটা অর্গানিজম, এমপ্লিফায়ার মানে কি, সে আরো এটা এমপ্লিফিকেশন করবে, যেখানে থেকে একটা অর্গানিজম এক্সপোনেনশিয়ালি বাড়তে পারবে সেটাকে আমরা বলবো হচ্ছে এমপ্লিফায়ার হোস্ট। এমপ্লিফায়ার হোস্ট। আচ্ছা, এখন আসেন যে হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ, হ্যাঁ, হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ, এইখানে এই জায়গাটা একটু খেয়াল করেন, এটা এটা ইম্পর্টেন্ট। তাহলে হোস্ট প্যারাসাইট রিলেশনশিপের ঘটনাটা কি, মনে করেন যে আপনি গেলেন এক বাড়িতে দাওয়াত খাইতে, ঠিক আছে। এখন এক বাড়িতে দাওয়াত খেতে গেলে কয়েকটা ঘটনা ঘটতে পারে। কয়েকটা ঘটনা কি ঘটতে পারে, মনে করেন যে আপনি যার বাড়িতে দাওয়াত খেতে গেলেন, আপনি 10 কেজি মিষ্টি নিয়ে গেলেন আর সে আপনার মনে করেন পোলাও দিয়ে গরুর মাংস দিয়ে খাওয়াই দিল, মানে খুবই আপনি খুশি হয়ে গেলেন। তাহলে এটা হচ্ছে সিম্বায়োসিস, মানে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো, আপনি থাকার কারণে সেও খুশি হয়েছে আপনিও খুশি হয়েছে, তাহলে ইউ হ্যাভ ক্লোজ অ্যাসোসিয়েশন, তাই না। সো হোস্ট এবং প্যারাসাইটের মধ্যে যদি ক্লোজ অ্যাসোসিয়েশন থাকে, দুজন যদি একই সাথে কাজ করে, দুজন যদি একজন আরেকজনের উপরে ইন্টারডিপেন্ডেন্ট হয়, ইন্টারডিপেন্ডেন্ট মানে একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্বায়োসিস। সিম মানে হচ্ছে একত্রে বোঝায়, তাহলে সিম্বায়োসিস মানে তারা একত্রে বসবাস করছে। ওকে, দুই নম্বর হচ্ছে কমেন্সালিজম। তাহলে কমেন্সালিজম মানে কি, কমেন্সালিজম মানে হচ্ছে যে এটা হচ্ছে মানে পর খাওয়া টাইপের আর কি। মনে করেন আপনার ওই একটা বন্ধু আছে, সে খালি বলে দোস্ত ট্রিট দে, দোস্ত ট্রিট দে, ঠিক আছে। এখন ঠিক আছে, সে আপনি তাকে ট্রিট দেন, সে খালি ট্রিট খেয়েই যায়, আপনার জীবনে কিছু দিবে না, তাহলে ওইটা হচ্ছে কমেন্সালিজমের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এখানে কি হয়, প্যারাসাইট অনলি ডিরাইভস বেনিফিট, তাহলে এখানে শুধু প্যারাসাইট বেনিফিট পাবে, আপনি কোনো বেনিফিট পাবেন না। তবে ভালো ব্যাপার হচ্ছে ছেলে আবার আপনার এগেনস্টে খারাপ কিছু বলে না। আচ্ছা, এখন প্যারাসাইটিজম মানে কি, প্যারাসাইটিজম মানে হচ্ছে সবচেয়ে খারাপ, সবচেয়ে বদমাইশটা। এটা কি করে, এটা আপনার থেকে তো সব মানে সুবিধা নিবেই, আপনি যখন বলবেন যে ভাই আমারে কিছু হেল্প করো, সে কোনো হেল্প করবে না, সে পারলে আপনার ক্ষতি করে দিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পৃথিবীর মানুষের নমুনা। ঠিক আছে, সো প্যারাসাইট আসলে ওদেরকে গালি দিয়ে লাভ নেই, পৃথিবীতে অনেক প্যারাসাইট আছে। যাই হোক, সো প্যারাসাইটের আমরা কয়েকটা জিনিস শিখলাম। তাহলে এবার আসি যে রিলেশনশিপ, হ্যাঁ। সো হোস্ট আর প্যারাসাইট আমরা শিখলাম, এখন আসি যে হোস্ট প্যারাসাইটের রিলেশনশিপ সম্পর্কটা কিরকম হতে পারে। হোস্ট প্যারাসাইটের রিলেশনশিপ থেকে আমরা কয়েকটা ধারণা পাই, জীবনমুখী ধারণা। প্রথম ধারণা হচ্ছে ভাই এটা কি হতে পারে, তাদের মধ্যে খুব মধুর সম্পর্ক, একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারে না, দুইজনই দুইজনের উপর ডিপেন্ডেন্ট, তার মানে সিম্বায়োসিস। আচ্ছা, এরপরে একজন খালি উপকার নিয়ে যাচ্ছে, আরেকজন আরেকজনের কোনো হেল্প হচ্ছে না, এটাকে আমরা বলি কমেন্সালিজম। আমাদের কমেন্সাল অর্গানিজম কি, যেমন হচ্ছে ক্যান্ডিডা, এটা কিন্তু আমাদের কমেন্সাল একটা অর্গানিজম, তাই না, কমেন্সাল ফ্লোরা। আচ্ছা, কমেন্সালিজম ছাড়া আরেকটা কি হতে পারে, প্যারাসাইটিজম। তাহলে প্যারাসাইটিজম মানে কি, যে প্যারাসাইট সে হচ্ছে আপনার সমস্ত কিছু বেনিফিট পাবে, বাট বিনিময়ে আপনারা দিবে কি, বাস, মানে ক্ষতি করে দিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্যারাসাইটিজম। আর অনেকে বলে সেটা হচ্ছে
অপরচুনিজম, ঠিক আছে, এটাকেও অনেকে এক্সট্রা করে উল্লেখ করেছে, সেটা হচ্ছে অপরচুনিজম। অপরচুনিজম। আচ্ছা, এত ছোট হয়ে যাচ্ছে কেন? তার একটু সাইড করে দেখি। ওকে, সো এটা আপনারা মনে রাখবেন, অপরচুনিজম এটা মানে কি, মানে হচ্ছে অপরচুনিটি পাইলে, হ্যাঁ, যেমন ধরেন আপনি যখন বিপদে পড়বেন, হ্যাঁ, দেখবেন যে বাঙালির স্বভাব হচ্ছে আপনার আহ আপনি যখন বিপদে পড়ছেন আপনার এসে আরো ঝামেলার মধ্যে ফেলাই দেবে, বিপদের মধ্যে ফেলাই দিবে, হ্যাঁ। তাহলে সারাদিন সে আপনার সাথে আছে, বাট আপনি যখন বিপদে পড়ছেন তখন ঠিকই আপনার বাস করতে চলে আসবে। এটারে বলে হচ্ছে অপরচুনিজম। মানে সে নর্মালি আপনার আশেপাশেই থাকে, সে হয়তো বা নর্মালি আপনার কমেন্সাল ফ্লোরা, বাট যখন দেখবে যে আপনার ইমিউনিটি কমে গেছে, তখন এসে আপনাকে আপনাকে ইনফেকশন করবে, হ্যাঁ, আপনাকে আপনাকে খারাপ কিছু করে দিবে। তখন আপনাকে এই যে ইনফেকশন করলো, ইনজুরি করলো, কখন করলো, যখন আপনার ইমিউনিটি ফল করে গেল, তখন এটাকে আমরা বলি হচ্ছে অপরচুনিজম। এক্সাম্পল কি, এই যে এইচআইভি পেশেন্টদের যেটা হয় যে তাদের ইমিউনিটি ফল করে, সুতরাং বিভিন্ন রকম ইনফেকশন হয়, যেমন তাদের ক্যান্ডিডা দিয়ে ইনফেকশন হয়, হ্যাঁ, তাদের নিউমোসিস্টিস দিয়ে ইনফেকশন হয়, নিউমোসিস্টিস জিরোভিসি দিয়ে, তাই না, আমরা এগুলো জানি, এগুলো সবই পড়েছি। তো এই জিনিসগুলো কিন্তু অপরচুনিজমের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি 3টা বা 4টা কথা বললেই হলো। আচ্ছা, এরপরে আপনি আরো কয়েকটা কথা মনে রাখতে পারেন যে ডিজিজ মানে কি। ডিজিজ মানে হচ্ছে যখন আপনার ক্লিনিক্যাল সায়েন্স যেগুলো চলে আসলে, এটা হচ্ছে ডিজিজ। কেরিয়ার মানে কি? কেরিয়ার মানে হচ্ছে সহজ কথা, হচ্ছে যে প্যারাসাইট কে বহন করলো, বাট তার মধ্যে কোনো ক্লিনিক্যাল ফিচার পাওয়া গেল না। যেমন হচ্ছে এনোফিলিস মস্কিউটোকে আমরা কি বলি? কেরিয়ার বলি, কারণ এনোফিলিস মস্কিউটোর কোনো রোগ হয় না, দ্যাটস ওয়াই দে আর কেরিয়ার, তাই না? আর আমরা হচ্ছি সেটার হোস্ট, প্লাস হচ্ছে আমরা এটা দ্বারা এফেক্টেড হয়ে যাই। ঠিক আছে, এখন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে কম মেডের কোশ্চেন, যে ভাই তোমার হোস্ট কেমনে তোমার কাছে চলে যাবে, দুঃখিত, প্যারাসাইট তোমার কাছে কেমনে যাবে, হ্যাঁ। সো এইটাও একটু বুঝতে হবে, এটা আমরা কমেডে পড়েছি, এগুলো আসলে এর সমস্যা হয় কি, আমি বলি, এই সমস্ত জিনিসগুলো আমি এত আস্তে আস্তে পড়াচ্ছি কেন, কারণ হচ্ছে আপনি দেখবেন যেগুলো পড়লে সবই মনে হবে যে আরে ভাই এটা তো বুঝি, এটা পড়ানোর কি আছে, বাট সমস্যা হচ্ছে পরীক্ষা থেকে আপনি পয়েন্ট মনে করতে পারবেন না। এবং আমি প্র্যাকটিক্যালি এই সমস্যাটা খুব ফেস করি। পরীক্ষাতে গেলে মনে হয় আরে সব বুঝি সব বুঝি, ঘোড়ার ডিম। পরীক্ষায় গেলে দেখা যায় যে এই লাইনের পরে কি লাইন ছিল, লাইন লিখতে পারি না, রিটেন কোশ্চেনে তখন অনেক কষ্টের মধ্যে পড়ে যায় আর কি। আচ্ছা, তো যাই হোক, এখন আসেন যে ট্রান্সমিশন অফ প্যারাসাইট, আপনি প্যারাসাইট কি করে ট্রান্সমিশন হচ্ছে। তাহলে এখানে কয়েকটা কথা বলছে, এই জিনিসটা আপনি সাধারণত গাইডে পাবেন, না, এটা এটা পাবেন গাইডে। আচ্ছা, সো ট্রান্সমিশন অফ প্যারাসাইট, এখানে কয়েকটা কথা খেয়াল করেন, যে একটা প্যারাসাইট কি করে আপনার শরীরে ছড়াবে, এটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে যে ইনফেকশনের সোর্সটা কি, আর ট্রান্সমিশনটা কি। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। সোর্স অফ ইনফেকশন, একটা ইনফেকশন সোর্স কি, মানে আমি আপনাকে ব্যাপারটা বোঝাই। ধরেন আপনাকে একটা প্যারাসাইট, এটা একটা প্যারাসাইট, এখন এটা হচ্ছে একটা হোস্ট, এটা হচ্ছে একটা হোস্ট। তাহলে একটা প্যারাসাইট একটা হোস্টের কাছে কিভাবে যাবে, তাহলে এই যে একটা প্যারাসাইট একটা হোস্টের কাছে যাচ্ছে, তাহলে এইটাকে আমরা বলছি হচ্ছে ট্রান্সমিশন। ঠিক আছে, এই এটা অনেক ভাবে যাইতে পারে, এই যাওয়ার ওয়েটাকে আমি বলছি ট্রান্সমিশন। আর যেখান থেকে যাচ্ছে, তাহলে এটাকে আমি বলছি হচ্ছে সোর্স, এটা হচ্ছে আমার সোর্স অফ ইনফেকশন। ওকে, আমি আশা করি আপনাদের সোর্স অফ ইনফেকশন এবং ট্রান্সমিশন সম্পর্কে ধারণা হয়ে গেছে। এখন আমরা যদি একটু নিচে যাই, যে সোর্স অফ ইনফেকশন ট্রান্সমিশন কিভাবে হতে পারে, তাহলে এখানে কয়েকটা জিনিস আমরা দেখবো। তাহলে একটা সহজ কথা চিন্তা করেন, ধরেন এইখানে এটা একটা ধরেন কোন একটা কৃমি, ঠিক আছে, এটা কোন একটা হেলমিন, ধরলাম এটা অনেক বড় একটা হেলমিন, কঠিন করে আঁকি, সাপোজ ধরলাম এইটা কোনো অনেক পেছানো ওটার জন্য একটা হেলমেট, হ্যাঁ, বড় একটা ভয়ঙ্কর কিছু একটা। আচ্ছা, এখন এইটা একটা মানুষের কাছে, হ্যাঁ, এই একটা মানুষের কাছে গিয়ে ইনফেক্ট করবে। এখন এই জিনিসটা যে ইনফেক্ট করবে, এটা ইনফেক্ট করার ক্ষেত্রে কি কি ওয়েতে সে ইনফেক্ট করতে পারে, তাহলে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তাহলে সোর্স অফ ইনফেকশন কি, সোর্স অফ ইনফেকশন এবং এটার মোড অফ ট্রান্সমিশন কি। তাহলে সোর্স অফ ইনফেকশনের ক্ষেত্রে আপনি এখানে দেখেন, প্রথম কথা হচ্ছে, এক নম্বর হচ্ছে মানুষ হচ্ছে দুনিয়ার সবচেয়ে বেশি সোর্স অফ ইনফেকশন। কেন? কারণ হইতে পারে মানুষের কাছে এই রোগটা আছে, হ্যাঁ, সে এখান থেকে ছড়াই দিতে পারে। ঠিক আছে, এক নাম্বার কথা। দুই নাম্বার, এই মানুষটা মনে করেন যে একটা গরু পালে, ঠিক আছে, বা একটা কুকুর পালে, বা একটা বিড়াল পালে। ঠিক আছে, আমি আসলে গরু কুকুর এগুলো আঁকা পারি না, এটা হচ্ছে সমস্যার জায়গা, মানে একটা আঁকতে গিয়ে কি জেনে এঁকে ফেলি। যাই হোক, কি এক অবস্থা। আচ্ছা, যাই হোক, কেমনে যে আঁকে, ধরে ধরে নাকি কিছু একটা, এই যে 2টা পা 3টা পা, হ্যাঁ, ধরেন এটা। আচ্ছা, ফাইন। আচ্ছা, তাহলে ধরেন এটা হচ্ছে মানুষ আর এটা হচ্ছে কোন একটা এনিমেল, তাহলে এক নাম্বার হচ্ছে সোর্স অফ ইনফেকশন কি, এক নম্বর হচ্ছে মানুষের মাধ্যমে ছড়াতে পারে, দুই নম্বর এনিমেল থেকে ছড়াতে পারে। তাহলে মানুষ আর এনিমেল কোন জায়গাতে হাঁটাচলা করতেছে? অবশ্যই সয়েলের উপর হাঁটাচলা করতেছে। তাহলে তিন নম্বর হচ্ছে এই দাগটা, মানে সয়েলের মাধ্যমে এটা ছড়াতে পারে। চার নম্বর, দুনিয়াতে কি খালি সয়েলই আছে, পানি নাই? ডেফিনেটলি ওয়াটার আছে, তাহলে চার নম্বর হচ্ছে আপনার ওয়াটারের মাধ্যমে ছড়াতে পারে। ঠিক আছে, তাহলে সয়েল এবং ওয়াটারের মাধ্যমে ছড়াতে পারে। এরপরে পরের কথা হচ্ছে যে আপনার সোর্স আরেকটা কি হতে পারে, যে তারা তো অবশ্যই খাওয়া দাওয়া করবে, তাই না? এখানে মনে করেন ঘাস টাস উঠে আছে, তাহলে এই যে জিনিসগুলো মানুষ খাবে, আবার মানুষ হচ্ছে এই এনিমেল কে খাবে, এনিমেল হচ্ছে ঘাসকে খাবে। তাহলে 5 নাম্বার পয়েন্ট হচ্ছে কি হবে,
ফুড, ঠিক আছে? তাহলে 5 নম্বর পয়েন্টটা কি হবে? ফুড। তাহলে ফুডের মাধ্যমে ছড়াতে পারে। তাহলে এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আর কোনো পয়েন্ট বাদ গেল কিনা তাহলে আমরা দেখি। তাহলে মেন থেকে ছড়াতে পারে, এনিমেল থেকে ছড়াতে পারে, সোয়েল এন্ড ওয়াটার বললাম। তারপরে যে মানুষ যেহেতু গরুকে খাবে, তাহলে মিট একটা অপশন, মানে ফুড একটা অপশন সহজ কথায়। আর আরেকটা পয়েন্ট বাদ গেছে, সেটা হচ্ছে ভেক্টর। আচ্ছা, ভেক্টর জিনিসটা কি? তাহলে এখানে ফুডের মধ্যে মিট আসলো, মিট এন্ড আদার্স। আরেকটা হচ্ছে কথা, সেটা হচ্ছে ভেক্টর। তাহলে ভেক্টর জিনিসটা একটু বুঝাই। ভেক্টর আসলে কি? ভেক্টর এটা এনিমেট কোনো বস্তু হতে পারে, আবার ইনএনিমেট কিছু হতে পারে। হ্যাঁ, মানে এটা জীবন আছে বা জীবন নাই। এনিমেট কি? এনিমেট মনে করেন যে এই গরুটার গায়ে একটা মশা বসছে, ঠিক আছে, বা একটা পোকা বসছে। এখন এইটা কি আবার ধরেন মানুষকে মানুষকে কামড় দিল, ঠিক আছে? তো এই যে এটা এখানে কামড় দিল, কামড় দিয়ে মানুষকে কামড় দিল, তাহলে এইভাবে সে ইনফেকশনটা ছড়ায় ফেলতে পারে। তাহলে এটাও একটা সোর্স অফ ইনফেকশন। অথবা মনে করেন মানুষ হাঁচি কাশি দিল, অথবা মনে করেন মানুষের কোন এক জায়গায় সে ডেফিকেট করলো, সেই ডেফিকেশন থেকে ওটা ছড়া যেতে পারে। তাহলে সেগুলো একটা সোর্স অফ ইনফেকশন। তাহলে সোর্স অফ ইনফেকশন গুলো আমাদেরকে বুঝতে হবে। সোর্স অফ ইনফেকশন যখন আপনি বুঝে যাবেন, আপনার জন্য বাকি জিনিসগুলো মনে রাখা সহজ। এবার আসেন কিছু কিছু মুখস্থ করেন। যেমন 1 নম্বরের কথা আমরা বললাম যে সোর্স অফ ইনফেকশনের ক্ষেত্রে কি কি জিনিসগুলো ভূমিকা পালন করে। তাহলে এইখানে আপনি যখন মানুষের কথা বললেন, তাহলে এখানে কিছু পয়েন্ট আপনাকে বলতে হবে। যেমন দেখেন 1 নম্বরে কি লেখছে, তাহলে মেন। তাহলে মেন, মেন ইজ এ সোর্স অর রিজার্ভার অফ এ মেজরিটি অফ প্যারাসাইটিক ইনফেকশন, যেমন এমিবিয়াসিস, এন্টেরোবিয়াসিস। তাহলে পরীক্ষাতে আপনি কিভাবে লিখবেন? পরীক্ষাতে আপনি যে কাজটা করবেন, যে নাম লিখবেন, যে এভাবে লিখবেন সোর্স অফ ইনফেকশন, সোর্স অফ ইনফেকশন। এরপর লিখবেন 1 নম্বর হচ্ছে মেন, মেন দিয়ে এরপর আপনি ধাপ ধাপ করে এক্সাম্পল গুলা দিয়ে দিবেন। যেমন কি? যেমন যে এমিবিয়াসিস, হ্যাঁ, এমিবিয়াসিস, অথবা এন্টামি বা হিস্টোলাইটিকার জন্য সে করে, হ্যাঁ, জিআরডিএসিস এর জন্য সে করতে পারে। তো এইরকম করে আপনি জাস্ট পয়েন্ট গুলা দিয়ে দিবেন। হ্যাঁ, এটা আসলে আপনাদের একটু মুখস্থ করার ব্যাপার। আর মুখস্থ করার চেয়ে বড় কথা হচ্ছে প্যারাসাইটোলজি যখন পুরোটা পড়া হয়ে যাবে, তখন আপনারা এটা সেটা বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এনিমেলের ক্ষেত্রে আপনি এগুলা, এটা আসলে আস্তে আস্তে আপনারা পড়তে পড়তে মুখস্থ করবেন। এই পয়েন্ট আমি আর মুখস্থ করাচ্ছি না। ভেক্টরস এর ক্ষেত্রেও লাগবে না। কন্টামিনেটেড সয়েল, এগুলা থেকে আমরা যখন সামনে পড়বো, এগুলো সব আপনারা পেরে যাবেন। হ্যাঁ, আমি আজকে এই এক্সাম্পল গুলা আর পড়াচ্ছি না। এটা পড়ালে জাস্ট আপনার কাছে বোরিং লাগবে। এটা নিজে নিজে একটু মুখস্থ করার ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন সবগুলা ইনফেকশনের মেকানিজম জানবেন, আজকে যেহেতু ক্লাসটা ইন্ট্রোডাকশন, সবগুলো ইনফেকশনের মেকানিজম জানলে আমরা এটাই এমনিতে জেনে যাবো। আচ্ছা, এরপর আমরা শিখবো সেটা হচ্ছে কিভাবে ইনফেকশনটা ছড়াতে পারে। তাহলে কিভাবে ইনফেকশনটা ছড়ায়, এবার আমরা দেখি যে কি কিভাবে ইনফেকশন ছড়ায়। তাহলে এতক্ষণ ধরে আমরা সোর্স দেখলাম, সোর্সের পরে ইনফেকশনের ট্রান্সমিশন দেখো। তাহলে ট্রান্সমিশন হচ্ছে এই যে মানুষ। তাহলে মানুষ কি করবে? মানুষ তো দুনিয়ার, মানে বিভিন্ন ভাবে সে দুনিয়া ময়লা করবে। তার মানে তার দুনিয়া ময়লা করার উপায় কি? সে হচ্ছে এখানে গিয়ে টয়লেট করবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কথা। আবার এই যে টয়লেট করতেছে, এই টয়লেটের মাধ্যমে, এই টয়লেট গিয়ে কোন কোন এক জায়গায় গিয়ে হচ্ছে এই পানিকে দূষিত করবে, এই টয়লেট গিয়ে খাবারকে দূষিত করবে, এই টয়লেট গিয়ে এই পশুকে দূষিত করবে, এই টয়লেট গিয়ে আপনার কি করবে? এই ভেক্টরকে দূষিত করবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলোকে দূষিত করার পরে আবার দেখা যাবে আরেক মানুষ বসে আছে, ওই দূষিত জিনিসগুলাই সে আবার খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ, কোন মানে এদের মাধ্যমে সে অন্য রকম ভাবে গিয়ে এই জিনিসগুলোকে খাচ্ছে। সো এইটার এই রুটের নাম কি? এই রুটের নাম হচ্ছে, একজনের ফিসিস ফিসিস আরেকজন খাচ্ছে, তার মানে সহজ কথা হচ্ছে ফিকো ওরাল রুট। তাহলে এটা হচ্ছে একটা কথা, যে ফিকো ওরাল রুট। আচ্ছা, এগুলো নিচে আমরা দেখাচ্ছি ছবিতে। এই যে, সো দেখেন, এই যে একজন ওনার বাথরুম করতেছে, ওই ঘুরে ফিরে বিভিন্ন ভাবে গিয়ে এটা আরেকজনের কাছে যাচ্ছে, নিউ হোস্টের কাছে তারা যেগুলো যাচ্ছে। তাই না? এখানে একটা খুবই ইম্পর্টেন্ট রুট আমরা শিখলাম, সেটা হচ্ছে ফিকো ওরাল রুট। হ্যাঁ, যেমন এখানে দেখাচ্ছে যে ফিসিস থেকে একটা লার্ভা গিয়ে কিভাবে কি হচ্ছে। হ্যাঁ, এই যে ফিকো ওরাল রুট, এগুলো আপনারা জানেন, কমেন্টে পড়ে আসছেন। এরপরে হচ্ছে ফিকোরাল রুট ছাড়া কিভাবে হইতে পারে। আচ্ছা, ফিকোরাল রুট ছাড়া আপনি চিন্তা করেন যে যেহেতু মানুষকে আমরা সোর্স, ইনফেকশনের সোর্স বলছি, তাহলে দুইটা মানুষের মধ্যে কি কি হতে পারে। এবার আপনি ভাবেন যে দুইটা মানুষের মধ্যে কি হতে পারে মোড অফ ট্রান্সমিশন। দুইটা মানুষের মধ্যে যদি ছেলে আর মেয়ে হয়, তাহলে এখানে আরেকটা মোড অফ ট্রান্সমিশন আমরা পেয়ে গেলাম। সেটা কি? এটা হচ্ছে সেক্সুয়াল কন্টাক্ট। এটা আরেকটা মোড অফ ট্রান্সমিশন। তাহলে সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে কোন অর্গানিজম ছড়ায়, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে ছড়ায় হচ্ছে, মানে সহজ কথা আমরা জানি যে যেসব অর্গানিজম গুলো ডেফিনেটলি ভ্যাজানাতে বা আপনার ওই জায়গাগুলোতে আক্রমণ করবে, সেটাই তো সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে ছড়াবে। হ্যাঁ, তাহলে এইখানে আপনি পাবেন ট্রাইকোমোনিয়াসিস। হ্যাঁ, ট্রাইকোমোনিয়াসিস ভ্যাজাইনালিস, নামের মধ্যে ভ্যাজাইনা আছে, ট্রাইকোমোনিয়াসিস ভ্যাজাইনালিস। ওকে, এরপরে মনে রাখবেন এভাবে যে সেক্সুয়াল কন্টাক্ট যেহেতু হলো, এরপরে কি হবে? এরপর ডেফিনেটলি বাবু হবে। সো বাবু যেহেতু হবে, তাহলে বাবুর মধ্যেও এটা ছড়া যেতে পারে। কিভাবে? এটাকে আপনি মনে রাখবেন হচ্ছে ট্রান্সপ্লাসেন্টা। তাহলে পরের পয়েন্ট হচ্ছে ট্রান্স
প্লাসেন্টাল। তাহলে এইটা হচ্ছে আরেকটা রুট অফ ইনফেকশন। ঠিক আছে, তাহলে গেল কি, তাহলে গেল ট্রান্সপ্লাসেন্টাল। তাহলে আমরা কি কি পাইলাম? প্রথম কথা পাইলাম যে মানুষ থেকে অন্য কিছুর মাধ্যমে ছড়াইলো, একটা আমরা হচ্ছে ফিকো ওরাল, ফিকো ওরাল। এরপরে আসলো হচ্ছে সেক্সুয়াল, এরপরে আসলো হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল। আচ্ছা, ট্রান্সপ্লাসেন্টাল গেল, এরপরে এছাড়া কি হয় ছড়াইতে পারে? তাহলে এছাড়া আরো কি থাকলো? এইখানে এই যে অনেক ভেক্টর ছিল, এই ভেক্টর, তাহলে ভেক্টর কি করতে পারে? মানুষকে বাইট করতে পারে, হ্যাঁ। ভেক্টর ভেক্টর মানুষকে ভেক্টরের মাধ্যমে ইনফেস্টেশন হতে পারে। সো এইটা একটা ব্যাপার। তাহলে ভেক্টর বাইট, হ্যাঁ, বা এটাকে আমরা বলতে পারি যে পেনিট্রেশন ইনজুরি, পেনিট্রেশন। অথবা সরাসরি একটা প্যারাসাইট আমাদেরকে পেনিট্রেশন করতে পারে, হ্যাঁ, প্যারাসাইটিক পেনিট্রেশন। যেমন হচ্ছে কোন কোন প্যারাসাইট আছে সে সয়েলের মধ্যে থাকে, সে সয়েল থেকে সরাসরি আমাদের এই পায়ের মধ্যে ছিদ্র করে ঢুকে যায়। ঠিক আছে, তাহলে এটা প্যারাসাইট পেনিট্রেশন করতে পারে সয়েল থেকে। এরপর হচ্ছে ওয়াটার থেকে হতে পারে। সো এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো এখানে লেখা আছে। তাহলে আমরা কি কি শিখলাম? ওরোফিক্যাল ফিকোরাল রুট শিখলাম, বা ওরাল শিখলাম, পেনিট্রেশন অফ স্কিন শিখলাম, সেক্সুয়াল কন্টাক্ট শিখলাম, বাইট অফ ভেক্টর বললাম, ভার্টিক্যাল ট্রান্সমিশন বললাম, আচ্ছা ব্লাড ট্রান্সমিশন, তাহলে মানুষ থেকে মানুষে ব্লাড ট্রান্সমিশন করতে পারে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কোথায় গেল? তাহলে ব্লাড ট্রান্সফিউশন, এটা তো মানুষ থেকে মানুষে হয়। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, মানুষ নিজেই নিজেকে ইনফেকশন করতে পারে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অটো ইনফেকশন। অটো মানে কি? অটো মানে হচ্ছে সেলফ, আর ইনফেকশন মানে তো ইনফেকশন। তাহলে অটো ইনফেকশন আবার কিভাবে হতে পারে? এটা আবার পরীক্ষাতে কিন্তু ধরে, হ্যাঁ। সো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে অটো ইনফেকশন দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে, ধরেন একজন মানুষ, সে নিজেই তার ধরেন এনাসের এদিকে চুলকাচ্ছে, সে হাত দিয়ে চুলকাচ্ছে, হ্যাঁ? চুলকানোর পরে আবার সেই হাত সে একটু পরে মুখে দিচ্ছে, ঠিক আছে, সেই হাত সে মুখে দিচ্ছে, তাহলে কি বাজে অবস্থা। তাহলে এই যে জিনিসটা হইলো, যে অনেক সময় যে জিনিসটা হয়, একটা অর্গানিজম আছে, নাম হচ্ছে এন্টেরোবিয়াস, এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস। এই এই জিনিসটা বাচ্চাদেরকে ইনফেকশন করে বেশি, কারণ বাচ্চারা আসলে বুঝে না যে চুলকাচ্ছে, সে তো চুলকাবে সবার সামনে, সে তার বসে থাকবে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, এই বদমাইশ গুলা গিয়ে আমাদের এনাসের চারপাশে গিয়ে ডিম পারে। এখন যখন তার এনাসের চারপাশে গিয়ে ডিম পারে, তখন এখানে প্রচন্ড মানে ইচি সেন্সেশন হয় বাচ্চাকে, এনাসের আশেপাশে চুলকাতে বাচ্চা একেবারে ভুলে গেছে, ভুলে টলে গিয়ে বাচ্চা ওই হাত দিয়ে খাওয়া দাওয়া করতেছে, তখন আবার সেই খাবারটা মুখের মধ্যে গেল, যাওয়ার পরে আবার ওই ডিমটা আসলে আমরা আমাদের জিআইটি তে চলে গেল, ওইখান থেকে হেচ হয়ে খারাপ একটা অবস্থা সৃষ্টি করে। তাহলে এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা, কোনো কোনো ইনফেকশন আছে, যেমন ধরেন সিস্টোড কিছু আছে। এই সিস্টোড গুলা হচ্ছে তাদের অংশগুলা আমাদের শরীরের মধ্যে নিজেরাই মানে ফেটে বের হয়ে নিজেরাই আবার আমাদেরকে ইনফেকশন করতে পারে, আমাদের কিছু করতে হয় না। তাহলে এই দুইটা হচ্ছে অটো ইনফেকশনের সিস্টেম। এটাকে বলা হয় গ্রেভিড গ্রেভিড সেগমেন্ট, গ্রেভিড সেগমেন্ট অফ সেস্টোড। তাহলে এই সেস্টোড গুলা সরাসরি এসে আমাদের শরীরে ইনফেকশন করে, ঠিক আছে। তাহলে পরীক্ষাতে আপনাদেরকে আসলে ভাইভাতে কিন্তু খুব কম সময়ে জাজ করা হয়, হ্যাঁ। তো যখন পরীক্ষাতে কম সময়ে জাজ করা হয়, টুসটাস যখন একটা দুইটা কোশ্চেন করে, আমাদের মাথা কাজ করে না। এই কারণে কিছু জিনিস আপনাকে বারবার শুনতে হবে, বারবার পড়তে হবে, দরকার হয় লিখে রাখতে হবে। যেমন ধরেন, এই যে আপনি অনেক কথা বলবেন না, এরপর টিচার আপনাকে জিজ্ঞেস করবে, আচ্ছা বলো তো তাহলে কয়েকটা অর্গানিজমের নাম যারা অটো ইনফেকশন করতে পারে। তাহলে আমি কি কি অর্গানিজমের নাম শিখলাম? এক নাম্বার যেটা না বললে পাস হবে না, সেটা হচ্ছে এন্টেরোভিয়াস ভার্মিকুলারিস, হ্যাঁ, বা এটাকে বলা হয় পিন ওর্ম, ঠিক আছে। দুই নাম্বার, এটার নাম হচ্ছে স্ট্রঙ্গাইলয়েডিস, স্ট্রঙ্গাইলয়েডিস স্টারকোলারিস, স্টারকোরালিস। এইটা হচ্ছে কি, আমাদের স্কিন পেনিট্রেশন করতে পারে। তো এটা যখন আমাদের ইমিউনিটি বেশি সাপ্রেস হয়ে যায়, ধরেন একটা স্ট্রঙ্গাইলয়েডিস স্টারকোরালিস এর একটা অর্গানিজম শরীরে আছে, আবার ওই মানুষটা স্টেরয়েড নিচ্ছে, তার শরীরের অবস্থা খারাপ, হ্যাঁ, প্রচন্ড ইমিউনো সাপ্রেস, তখন তার অতিরিক্ত পাওয়ার বেড়ে যায়, এবং অতিরিক্ত পাওয়ার বেড়ে যাওয়ার কারণে তখন সে আমাদের শরীরে এরকম সমস্যাগুলো করতে পারে, ঠিক আছে। এরপরে আরো আছে, যেমন হচ্ছে নাম হচ্ছে হাইমেনোলেপিস নানা, ঠিক আছে, হাইমেনোলেপিস, হাইমেনোলেপিস নানা, এগুলো আপনারা গাইডেও পাবেন। এই তিনটা নাম অবশ্যই বলবেন, ঠিক আছে। তাহলে প্যারাসাইট কজিং অটো ইনফেকশন, প্যারাসাইট কজিং অটো ইনফেকশন কি কি? এন্টেরিবিয়াস ভার্মিকুলারিস, স্ট্রঙ্গাইলোডিস স্টারকোরালিস, আর হচ্ছে হাইমেনোলেপিস নান্না। এই নামগুলো মনে রাখতে হবে। এছাড়া আপাতত অটো ইনফেকশনের নাম মনে রাখার দরকার নেই। আচ্ছা, এরপরে আপনারা বাকি যেসব কোশ্চেন থাকবে, যে বিভিন্ন রকম প্রাণীতে কি কি অর্গানিজম পাওয়া যায়, এগুলো আপনারা চাইলে পড়ে ফেলতে পারেন। আচ্ছা, এবারে আপনাদের এখানে আরেকটা কোশ্চেন একটু বলা প্রয়োজন, সেটা হচ্ছে জুনোসিস বলতে আপনারা কি বুঝেন? হ্যাঁ, জুনোসিস, এটা কমপ্লিটেড টার্ম, বাট আপনাকে হয়তো বা ধরে ফেলতে পারে, সেটা হচ্ছে জুনোসিস। এটা আবার শাস্ত্রীতে নাই। জুনোসিস মানে হচ্ছে এইখানে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, যে যে জিনিসটা আসলে ভার্টিব্রেট এনিমেল, হ্যাঁ, ভার্টিব্রেট এনিমেল
যে ইনফেকশন গুলো ভার্টিব্রেট এনিমেল থেকে ম্যানের কাছে যায়, মানে মানুষের কাছে যায়, সেটাকে আমরা বলি জুনোসিস। মানে সহজ কথায় গরু, ছাগল, হাঁস, মানে হাঁস, হ্যাঁ ঠিক আছে, গরু ছাগল থেকে, গরু ছাগল ভেড়া, এদের থেকে, শুকর, এদের থেকে যে ইনফেকশন গুলা মানুষের কাছে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে জুনোসিস। সেটাকে আমরা বলতেছি কি, জুনোসিস। যেমন কুকুর থেকে যেটা হবে সেটা হচ্ছে জুনোসিস। হ্যাঁ, তো এইরকম ইনফেকশন গুলোকে বলা হয় জুনোসিস। ওকে, এরপরে আসেন মোড অফ ট্রান্সমিশন। আমরা মোটামুটি বলেছি। মোড অফ ট্রান্সমিশন আপনারা গাইড থেকেও কিছু দেখে দেখে নিন, গাইডে আসলে এগুলোতে আরো কিছু এক্সাম্পল সহ দেওয়া আছে, আপনারা এখানেও কিছু এক্সাম্পল পাবেন। যেটাই আপনি লেখেন পরীক্ষাতে জাস্ট এক্সাম্পলের নাম, হ্যাঁ, পয়েন্ট এবং হচ্ছে এক্সাম্পলের নাম, এগুলো একটু লিখতে পারলেই হবে। হ্যাঁ, এইভাবে করে লিখতে হবে। আচ্ছা, এরপর আসেন লাইফ সাইকেল অফ প্যারাসাইট। লাইফ সাইকেল অফ প্যারাসাইট এটা মনে রাখা খুবই সহজ। কথা হচ্ছে যে প্যারাসাইটের লাইফে একটা হোস্টই লাগে, তাহলে তার লাইফটা সিম্পল, তাহলে এটাকে বলা হয় সিম্পল লাইফ সাইকেল বা ডিরেক্ট লাইফ সাইকেল। আর যার জীবনে আসলে একাধিক হোস্টের প্রয়োজন হবে, তার জীবনটা কমপ্লেক্স হয়ে যাবে, তাহলে তাকে আমরা বলবো যে ইনডিরেক্ট লাইফ সাইকেল অথবা কমপ্লেক্স লাইফ সাইকেল। সহজ কথা। তাহলে পরীক্ষাতে আপনাকে হয়তো বা জিজ্ঞেস করতে পারে যে কাদের কাদের একটা হোস্ট হলেই চলে, এগুলা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, আপনার এমসিকিউ তে আসতে পারে, এবং আপনার যখন কম্পিটিটিভ এক্সাম দিবেন, রেসিডেন্সি দিবেন, ওরকম জায়গাতে যাবেন, তখন দেখবেন যে এইসব জায়গা থেকে প্রশ্ন আসে। তাহলে এটা একটা নামগুলো একবার ঠাস করে দেখি ফেলি আমরা, কোন কোন প্যারাসাইটের একটা হোস্ট হয়। যেমন হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হিস্টোলাইটিকার হোস্ট কে? মানুষ। জিয়ারডিয়া ল্যাম্বিয়া, ল্যাম্বলিয়া, এটাও মানুষ হোস্ট। ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, এটাও হোস্ট কে? মানুষ। কিভাবে ছড়ায়? এটা হচ্ছে সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে ছড়ায়। এরপরে ব্যালান্টেরিয়াম কোলাই, এগুলা অত বেশি লাগবে না। ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, এগুলা মনে রাখতে পারেন, এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে এগুলা ইনফেকশন বেশি করে। আচ্ছা, এবার আসলে হচ্ছে হেলমিন্থ সেস্টোড। সেস্টোডের মধ্যে তো বললামই, তাই না? সেস্টোড কি করতে পারে? অটো ইনফেকশন করতে পারে, তাই না? এই সেস্টোডের মধ্যে একটা নাম একটু আগে আমরা শিখে আসছি, অটো ইনফেকশন করতে পারে, তার নাম কি? হাইমেনোলেপিস নানা। ঠিক আছে, হ্যাঁ, আমাদের নানা, হাইমেনোলেপিস নানা। এরপর নেমাটোডের মধ্যে একটা নাম শিখলাম, এন্ট্রেভিয়াস ভার্মিকুলারিস, সে অটো ইনফেকশন করতে পারে, তাই তার লাইফটা সিম্পল। আচ্ছা, স্ট্রঙ্গাইলোইড স্ট্রাকুরালিস, সে অটো ইনফেকশন করতে পারে, তার লাইফও সিম্পল। আর নেমাটোড, হুকওয়ার্ম, এগুলা অটো ইনফেকশন করতে পারে। তাহলে এগুলা কিন্তু মনে রাখাটা আমাদের জন্য সহজ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এটা মোটামুটি শিখে ফেললাম। এরপরে দেখেন পরীক্ষাতে এগুলো আরো কত যে কোশ্চেন আছে রে ভাই। হ্যাঁ, ইনডিরেক্ট লাইফ কাদের কাদের? তাহলে ইনডিরেক্ট লাইফ আপনি যাদের বলবেন তাদের ক্ষেত্রে আপনাকে কিন্তু বলতে হবে যে ডেফিনেটিভ হোস্টটাকে, ইন্টারমিডিয়েট হোস্টকে। ঠিক আছে, তাহলে দেখেন ডেফিনেটিভ হোস্ট মানুষ, এরকম আপনি জেনে নিয়ে আপনি কাদেরকে কাদেরকে বলতে পারবেন। দেখেন এদের সবাই ডেফিনেটিভ হোস্ট মানুষ, ইন্টারমিডিয়েট হোস্ট অন্য কিছু। এক্সাম্পল কি? যেমন হচ্ছে কয়েকটা মনে রাখতে হবে। যেমন ধরেন ট্রাইব লিশমিনিয়া। লিশমিনিয়া কি করে? কালাজ্বর করে। কালাজ্বর কি দিয়ে হয়? সেনফ্লাই দিয়ে হয়, আপনি সবাই পড়ছেন কম বেড়ে। এরপরে ট্রাইপ্যানোসোমা ক্রুজি, ট্রাইপ্যানোসোমা ব্রুসি, এগুলা দিয়ে কি কি করে বলেন তো দেখি? সিসি ফ্লাই দিয়ে ট্রাইপ্যানোসোমা ব্রুসি হয়। ট্রাইপ্যানোসোমা ক্রুজি রেডোভিড বাগ দিয়ে হয়। ট্রাইপ্যানোসোমা ক্রুজি কি ডিজিজ করে? দেখি কার মনে পড়ে। কোশ্চেন না করলে ঘুমায় যাবে সবাই। ট্রাইপ্যানোসোমা ক্রুজি আপনি মেসেজ করতে পারেন, মুখে রিপ্লাই দিতে পারেন, আপনাদের যেভাবে ইচ্ছা। ট্রাইপ্যানোসোমা ক্রুজি দিয়ে কি হয় আর ট্রাইপ্যানোসোমা ব্রুসি দিয়ে কি হয়? ভুলে গেছেন নাকি? ভাইয়া ক্রুজি দিয়ে চ্যাগাস ডিজিজ যেটা ওইটা হয়। গুড, ক্রুজি দিয়ে চেকাস ডিজিজ হয়। আর ব্রুসি দিয়ে? ওটা মনে নেই ভাই। আচ্ছা, ব্রুসিটা কোন জায়গায় বেশি? আফ্রিকায় বেশি না আমেরিকায় বেশি? আফ্রিকায়। আফ্রিকা বেশি। তাহলে আফ্রিকার, আফ্রিকা থেকে কি রোগ হবে? আমি এভাবে মনে রাখতাম কি, আফ্রিকার মানুষজন ঘুমায় বেশি। এটা এভাবে করে চিন্তা করতাম। সো তাহলে কি হওয়া উচিত? স্লিপিং সিকনেস। স্লিপিং সিকনেস। ঠিক আছে, তাহলে এই যে সিসি ফ্লাই দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্লিপিং সিকনেস। সিসি ফ্লাই আমাদের স্লিপ করে দিচ্ছে, রেডোভিড বাক্স চেগাস ডিজিজ করে দিচ্ছে। ওকে, সো এগুলো মোটামুটি আমরা জানি। লিশমিনিয়া কালাজ্বর করে। কালাজ্বরে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে কি পাবেন দেখি বলেন, আপনাদের মেডিসিন পড়ায় দেখি। স্প্লেনোমিগালি। স্প্লেনোমেগালি পাওয়া যাবে, হেপাটোস্প্লেনোমেগালি পাওয়া যাবে। ভেরি গুড, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা মোটামুটি ভালো শিখলাম। এরপর হচ্ছে টাইনিয়াস সোলিয়াম, টাইনিয়াস সেজেনাটা, এগুলো আমরা জানি পিক থেকে আসে, একটা ক্যাটার থেকে আসে, এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। এরপরে এগুলা পড়বেন। হাইমেনোলেপিস এগুলো লাগবে না। সিস্টোসোমা, আচ্ছা, সিস্টোসোমা হচ্ছে শামুক থেকে আসে। সিস্টোসোমা একটা ক্যান্সার করে, আপনারা কি জানেন? কোনো সময় শুনছেন? কি ক্যান্সার করতে পারে? এটা মানে অসম্ভব ইম্পর্টেন্ট, এই কথাটা মনে রাখবেন যে সিস্টোসোমা ব্লাডার ক্যান্সার করতে পারে। হ্যাঁ, মনে রাখবেন সিস্টোসোমা ব্লাডার ক্যান্সার করতে পারে। আচ্ছা, সো এগুলো ইনশাআল্লাহ আমরা সামনে এক সময় জানবো। এরপরে এখানে আর কিছু লাগবে না। মানুষ ইন্টারমিডিয়েট হোস্ট কাদের ক্ষেত্রে?
একটা কথা মনে রাখবেন খালি, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে মানুষ ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে, অ্যানোফিলিস মসকিটো হচ্ছে মেইন। এরপরে টাইনিয়া সোলিয়ামের ক্ষেত্রে মানুষ ইন্টারমিডিয়েট হোস্ট। ইকাইনোকক্কাস, এটা হচ্ছে আমাদের সেই এক্সিডেন্টাল অর্গানিজমটা, তাই না? ডেফিনিটিভ হোস্ট হচ্ছে ডগ, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে মানুষ। টক্সোপ্লাজমা, এটা হচ্ছে বিড়ালের রোগ, বাট এটা মানুষ হতে পারে। এবং টক্সোপ্লাজমা কিভাবে ছড়ায়? টক্সোপ্লাজমা ট্রান্সপ্লাসেন্টাল, কিন্তু এটা ছড়াতে পারে, তাই না? এটা কিন্তু ট্রান্সপ্লাসেন্টাল ইনফেকশন করতে পারে। সো ইটস ইম্পর্টেন্ট। ওকে, আর বাকিগুলো লাগবে না, এগুলো আপনার টোস্টার করে ফেলুন, ফাইল এরিয়া গুলো আপনার পারেন। আচ্ছা, এখন আসি নিচে কি আছে। ধর ভাই, এগুলো লাগবে না, পাগল হয়ে যাবেন। আচ্ছা, এবার আসেন প্যাথোজেনেসিস অফ প্যারাসাইটিক ডিজিজ। দেখেন ভাই, এগুলো আপনারা যখন ইনশাল্লাহ আরো পড়বেন তখন আপনাদের কাছে এগুলো সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কিভাবে প্যারাসাইটিক ডিজিজ গুলো হয়? এক নম্বর হচ্ছে ধরেন মেকানিক্যাল ট্রমা। মেকানিক্যাল ট্রমার মাধ্যমে আপনার আপনার শরীরে যদি কোনো জায়গায় মেকানিক্যাল ট্রমা থাকে, তাহলে আপনার যদি স্কিনে যদি মেকানিক্যাল ট্রমা থাকে, সেখান থেকে ধরেন একটা এগ ঢুকে গেল, ঠিক আছে? তাহলে আপনার এখান থেকে একটা ডিম ঢুকে গেল, সেই ডিমটা ঢুকে গিয়ে এরপরে সেখানে সে বাচ্চা টাচ্চা ফোটাইলো, ঠিক আছে? এবং সে বিভিন্ন জায়গায় এরকম ট্রমার মাধ্যমে ছোটখাটো ট্রমা করতে পারে, অর্গানিজম গুলো করে ওইখানে তারা ডিম পারতে পারে। হ্যাঁ, যেমন ধরেন এই যে সিস্টোসোমা, এরা গিয়ে হচ্ছে ব্লাডারে ডিম পারে। হ্যাঁ, প্যারাগোনিমাস এর হচ্ছে লাংসে ডিম পারে, এই কারণে এদেরকে বলা হয় লাংস ফ্লুক। আমরা ইনশাল্লাহ পড়বো সামনে। লাংস ফ্লুকের নাম কি? প্যারাগোনিমাস। এরপর লিভারে কে ডিম পারে, লিভারে হচ্ছে ফেসিওলা। এর আগে হচ্ছে এখানে কি ডিম পাড়ার মাধ্যমে এখানে মেকানিক্যাল ইরিটেশন করে, ব্লাডারে গিয়ে ডিম পাড়া হচ্ছে সিস্টোসোমা, এখানে ব্লাডারে গিয়ে ইরিটেশন হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন লার্ভা। কিছু কিছু কি করে, কিছু কিছু অর্গানিজম গুলা, কিছু কিছু প্যারাসাইট গুলা করে কি, তাদের লার্ভাটা কি, তাদের লার্ভাটা যেখানে যায় সেইখানে গিয়ে আমাদের ট্রমা করে। হ্যাঁ, তাদের লার্ভা যেখানে যেখানে গিয়ে ঘোরাফেরা করবে, ট্রমা করতে 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 আগাবে, তো আমাদের বডিতে তখন রিয়েকশন হবে। যেমন হচ্ছে হুকর্মের লার্ভা আমাদের এরকম বডিতে বিভিন্ন রকম রিয়াকশন করে, স্ট্রঙ্গাইলোডিস করতে পারে। এরপরে কোনো কোনো জায়গায় কোনো কোনো ক্ষেত্রে অ্যাডাল্ট ওম, সে সরাসরি আমাদের ঝামেলা করে। যেমন হচ্ছে হুকর্ম আমাদের ইন্টেস্টাইনে গিয়ে ইন্টেস্টাইন থেকে রক্ত চোষা শুরু করে এবং আলটিমেটলি ব্লাড সাকিং করতে করতে একটা পর্যায়ে আমাদেরকে এনিমিয়া করে ফেলে। সো হুকর্ম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কজ অফ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া, দ্যাট ইজ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। বাংলাদেশের জন্য খুবই কমন এটা। হ্যাঁ, স্ট্রং আইলোরিস করতে পারে অনেক বেশি। আচ্ছা, এরপরে আসেন যে স্পেস অকুপাইং লেশন। কিছু অর্গানিজম যে কাজটা করে সেটা হচ্ছে আপনার ব্রেইনে গিয়ে বাসা বাঁধবে। সরি। সো এরা কি করে? ব্রেইনে গিয়ে বাসা বাঁধে। নাম কি? নিউরোসিস্টিস সার্কোসিস। কোনটা দিয়ে হয়? যে টিনিয়া দিয়ে হয়। হ্যাঁ, টেনিয়া যেগুলো আমরা বললাম। হাইডাটিড সিস্ট, ওই যে ইকাইনোকক্কাসের নাম শুনলাম না, এটা করতে পারে হাইড্রেটেড সিস্ট। লিভারের মধ্যে গিয়ে দেখবেন এই বড় বড় চাকা চাকা সিস্ট হয়ে আছে। হ্যাঁ? এরকম লিভারের মধ্যে এরকম বিশাল 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 এরকম টাইপের সিস্ট হয়ে থাকবে। আপনার ব্রেইনের মধ্যে বড় বড় সিস্ট হয়ে থাকবে। তো যখন আপনার ব্রেইনের মধ্যে সিস্ট হবে, তখন ডেফিনেটলি আপনার ব্রেইনকে কম্প্রেসড করবে। যখন ব্রেইনকে কম্প্রেসড করবে, তাহলে ব্রেইনের ইন্টারক্রেনিয়াল প্রেসার বেড়ে যাবে, এবং তখন এই ইন্টারক্রেনিয়াল প্রেসার বেড়ে যাওয়ার মতো সে আচরণ করবে। লিভারে যখন এরকম স্পেস অকুপাইং লেশন হবে, তাহলে লিভারের ফাংশন অল্টার হয়ে যাবে। লিভার ফাংশন টেস্ট আপনি চেঞ্জ পাবেন। আপনি লিভারের মধ্যে ধরেন, লিভারে যখন এরকম অতিরিক্ত জায়গা নেবে, তার লিভারের গ্লিসন্স ক্যাপসুলে টান টুন করতে পারে, তো এখান থেকে একটু ব্যথা হতে পারে। এইরকম ফিচার গুলা আপনার কাছে আসতে পারে। আচ্ছা, এরপরে যেখানে তারা আছে সেখানে ইনফ্লামেশন ঘটাবে, কারণ যেহেতু তারা একটা ফরেন বডি, সুতরাং ওইখানে তো তারা ডেফিনেটলি ইনফ্লামেশন ঘটাবে। যেমন হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা, সে আমাদের ইন্টেস্টাইনে গিয়ে ইনফ্লামেশন ঘটায়, এবং ঘটায় ওইখানে গ্র্যানুলোমা তৈরি করে ফেলে, ঠিক আছে? সো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। উশেরেরিয়া ব্যাংক্রফটি, সে কি করে? সে হচ্ছে আমাদের যে লিমফেটিক সিস্টেম, হ্যাঁ ধরেন এটা আমাদের লিমফেটিক সিস্টেম, এটা হচ্ছে আমাদের পা, এখন এইখানে এটা হচ্ছে আমাদের লিমফেটিক সিস্টেম, এটার মধ্যে একটা উশেরিয়া ব্যাংক্রফটি অর্গানিজম বসে আছে। সে এইখানে গিয়ে করে কি ক্রনিক ইনফ্লামেশন ঘটায়। আমরা জানি যে ক্রনিক ইনফ্লামেশনের একটা হলমার্ক হচ্ছে কি? ক্রনিক ইনফ্লামেশন হলমার্ক কি? ফাইব্রোসিস, তাই না? সো যখন আপনার এখানে ক্রনিক ইনফ্লামেশন হবে, সেখানে আপনার হবে ফাইব্রোসিস, এবং এই রাস্তাটা নেরো হয়ে যাবে, এই জায়গাটা নেরো হয়ে যাবে। সো এখানে যদি নেরো হয়, তাহলে কি আপনার লিমফেটিক ড্রেনেজ হবে? হবে না। সো আপনার পাটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে, এবং এই কারণে এই পা ফুলে এরকম হাতির পায়ের মতো হয়ে যায়। এটাকে আমরা বলতেছি আলটিমেটলি এলিফেন্টিয়াসিস, ঠিক আছে? সো অনেক ভাবে তারা হচ্ছে রোগগুলা করতে পারে। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা একটু আবার রিভিশন করি। তাহলে প্রথম কথা আমরা শিখলাম হচ্ছে তারা এই তাদের একটা একটা বিভিন্ন জায়গায় গিয়ে মেকানিক্যালি তারা প্রবলেম করতে পারে এক দিয়ে। দুই নাম্বার, সেই এক থেকে ফুটে যখন লার্ভা হচ্ছে, সেই লার্ভাটা আমাদেরকে ইরিটেশন করতে পারে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা ইরিটেশন করে। এই লার্ভা যখন আরো বড় হয়ে যাচ্ছে, অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, সেই অ্যাডাল্টটাও গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ড্যামেজ করতে পারে, বিভিন্ন রকম ভাবে ড্যামেজ করতে পারে। এগুলা ছাড়া তারা যখন বিভিন্ন অর্গানে অর্গানে যায়, সেসব অর্গানিকে তারা স্পেস দখল করতে পারে, তাহলে স্পেস অকুপাইং লেশন করতে পারে। পাশাপাশি তারা বিভিন্ন জায়গা থেকে দীর্ঘদিন ধরে ইনফ্লামেশন অথবা একিউটলি ইনফ্লামেশন করতে পারে, ঠিক আছে? এরপর আমরা দেখি আর কি করতে পারে। এরপর এনজাইম প্রোডাকশন করে ওই সমস্ত জায়গা নষ্ট করে ফেলতে পারে বিভিন্ন জায়গায়।
যেমন আচ্ছা হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ, যেমন এন্ডামিবা হিস্টোলাইটিকা কিছু এনজাইম সিক্রেশন করে, যেটা কি করতে পারে আমাদের বিভিন্ন রকম টার্গেট টিস্যুকে ডিস্ট্রাকশন করে, আমাদের ইন্টেস্টাইনের ওয়াল গুলোকে ডিস্ট্রাকশন করে দেয়, সেখান থেকে আমাদের ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে, ডিসেন্টলি হতে পারে। আচ্ছা, টক্সিন, তারা কিছু টক্সিন দেয়, টক্সিনটা আসলে বেশি ইম্পর্টেন্ট না। অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, এইটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন যে বিভিন্ন রকম প্যারাসাইটের প্রতি কিন্তু আমাদের অ্যালার্জিক রিয়েকশন হয়, প্রচুর পরিমাণ অ্যালার্জিক রিয়েকশন হয়, এবং অনেকে কিন্তু শ্বাসকষ্ট কিন্তু হয়ে যায়। এবং আমরা কিন্তু অ্যালার্জিক ম্যানিফেস্টেশনে যদি কোনো কজ খুঁজে না পাই, আমরা কিন্তু অনেক সময় এন্টি হেলমিন ঠিক দিই, কারণ আমরা জানি যে এই হেলমিন গুলোর এগেনস্টে আমাদের শরীরে অ্যালার্জিক রিয়েকশন হয়, এবার হাইপার সেন্সিটিভিটি রিয়েকশনও আসতে পারে, আমরা একটু পরে দেখাবো। আচ্ছা, এরপর ভয়ঙ্কর কথা বললাম কি, যে নিউপ্লাসিয়া করতে পারে, যেমন ব্লাডার ক্যান্সার কে করে, সিস্টোসোমা করে, তাই না? এরপর আসছে হচ্ছে ক্লোনোরকিস সাইনেনসিস। হ্যাঁ, ক্লোনোরকিস সাইনেনসিস এটা আপনার করে হচ্ছে কোলাঞ্জিওকার্সিনোমা, ভেরি ইম্পর্টেন্ট, সার্জারিতে ক্লিয়ার করতে চাইলে ভেরি ইম্পর্টেন্ট ক্লোনোরকিস সাইনেনসিস। আচ্ছা, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, তারা যেখানে আছে যেসব জায়গায় ড্যামেজ করতেছে সেখান থেকে তো ভবিষ্যতে সেকেন্ডারি সমস্যা হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি তারা কি কি ভাবে আমাদেরকে ঝামেলায় ফেলবে, আমরা সেই ঝামেলাগুলো আগে থেকে একটু আন্দাজ করে নিলাম। তাহলে এই পয়েন্টগুলোর সাথে আপনারা গাইডের টুকটাক কিছু পয়েন্ট হতে বা অ্যাড করে পড়তে পারেন, বাট মোটামুটি এই পয়েন্টগুলো লেখলেও কিন্তু পরীক্ষাতে ইনশাআল্লাহ ভালো মার্কস পেয়ে যাবেন। তাহলে আমরা আবার যদি মনে করি যে এরা কি কিভাবে ইনফেকশন করলো সেই জিনিসগুলো, একটা হচ্ছে এনজাইম প্রোডাকশন, নিওপ্লাসিয়া, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, স্পেস অকুপাইং লেশন। ঠিক আছে। আচ্ছা, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন যেহেতু বললাম, তাহলে আমরা এখন এটার সাথে ইমিউন ফাংশনটা একসাথে পড়ে ফেলবো, তাহলে ইনশাল্লাহ পড়তে মনে থাকবে। সো আপাতত আমরা একটু নামাজের ব্রেকে যাই। আমরা ইনশাল্লাহ 8:45 থেকে আবার আমরা ক্লাসটা শুরু করবো। এখন আমরা একটু নামাজের ব্রেকে যাচ্ছি। হ্যাঁ, অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, একটু নামাজের ব্রেকে যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমরা উম, মোটামুটি মেজরিটি জিনিস পড়ে ফেলছি আজকে। আমাদের এই চ্যাপ্টারে আর পড়া নাই খুব একটা। আচ্ছা, এবারে আমরা যে জিনিসটা পড়বো সেটা, এই জিনিসটা তোমরা গাইডে পাবা না, ঠিক আছে? এটা একটু এই জায়গাটা থেকে ভালো করে আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে ইমিউনোলজি অফ প্যারাসাইটিক ডিজিজ। হ্যাঁ, প্যারাসাইটিক ডিজিজের সাথে ইমিউনোলজির সম্পর্কটা কি, এরপর আমরা টুকটাক গাইডের কয়েকটা জিনিস পড়লে আমাদের শেষ হয়ে যাবে। তাহলে দেখো, যে সহজ কথা যদি আমরা বলি যে একটা প্যারাসাইট আমাদেরকে কতটুকু রোগ করতে পারবে, মানে আমাদের কতটুকু ক্ষতি করতে পারবে, সেটা দুইটা জিনিসের উপর ডেফিনেটলি নির্ভর নির্ভর করবে। একটা হচ্ছে, মানে ধরো তুমি চিন্তা করো যে তোমার বাড়িতে একটা চোর আইসা কতটুকু ক্ষতি করতে পারবে, সেটা নির্ভর করবে কয়েকটা জিনিসের উপরে। ওই বাড়িতে কারা থাকে, তাদের শক্তি কেমন, বাড়ির প্রোটেকশন কেমন, তাই না? এবার হচ্ছে এইরকম মানে প্রতিরক্ষা ব্যবস্থা কেমন আছে। পাশাপাশি দুই নাম্বার, এই চোর কয়টা আসছে, একটা আসছে না দুইটা আসছে, অনেকগুলো আসছে কিনা, হ্যাঁ, এদের শক্তি কেমন, এদের হাতে কি অস্ত্র আছে, এরা এই বাড়ি সম্পর্কে কেমন ধারণা রাখে, ঠিক কিনা? তাহলে এই দুইটা জিনিস যদি চিন্তা করি, আমাদের সব অ্যান্সার আমাদের পেয়ে গেছে। তাহলে এক্সাম্পল কি, যেমন হচ্ছে ইমিউনোলজি অফ প্যারাসাইটিক ডিজিজ, আমরা যদি দেখি যে ইমিউন রেসপন্সটা কিসের উপর নির্ভর করবে, যেমন হচ্ছে আমাদের ইমিউন স্ট্যাটাসের উপরে, মানে হোস্টের ইমিউন স্ট্যাটাস, হোস্টের এজ, হোস্টের কোনো ডিজিজ আছে কিনা, তার নিউট্রিশনাল স্ট্যাটাস, তার জেনেটিক কনস্টিটিউশন কেমন, ঠিক আছে, এই জিনিসগুলোর উপর নির্ভর করবে। আবার পাশাপাশি প্যারাসাইটিক ইনফেস্টেশন কিসের উপর নির্ভর করবে, যেমন এটা সাইজ কতটুকু, কোন রুটে সে ঢুকলো, কত বেশি ইনফেকশন হচ্ছে, তাদের লোড কেমন, ইমিউন ইনফেকশন কেমন। সো এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা প্যারাসাইটের প্রতি, একটা প্যারাসাইট আমাদের কিরকম ইনফেকশন করবে সেটা আমরা বুঝতে পারি। এক্সাম্পল কি, যে নিচের দিকে একটু যদি দেখি যে আমাদের ইমিউন রেসপন্স, এই যে এখান থেকে তারা শুরু করেছে যে হোস্ট ফ্যাক্টর গুলোর কথা, যে হোস্টের ক্ষেত্রে তো ডেফিনেটলি আমাদের ইমিউন রেসপন্স দুই ধরনের আছে। আমরা ইমিউনিটি থেকে জানি যে আমাদের একটা ইনেট ইমিউনিটি আছে, একটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি আছে। ঠিক আছে, এক নম্বর কথা। দুই নাম্বার, অনেক সময় এই ইমিউন সিস্টেমের যখন মাথা নষ্ট হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে আনওয়ান্টেড ইমিউন রেসপন্স, অথবা এক কথায় বলতে গেলে হাইপার সেন্সিটিভ যেই রিয়াকশন গুলো হয় সেগুলো হইতে পারে। তাহলে প্যারাসাইট যখন শরীরে ঢুকে, শুরুতে সে ইনেট ইমিউনিটির সম্মুখীন হয়, পরবর্তীতে অ্যাডাপটিভের সম্মুখীন হয়, অথবা মাথা পাগলা হয়ে গেলে হাইপার সেন্সিটিভ রিয়াকশনের সূচনা হয়। আচ্ছা, এখন আসি ইনিটের মধ্যে কি আছে। তাহলে আমাদের যে প্রোটেক্টিভ যে ইমিউন রেসপন্স, সেখানে ডেফিনেটলি অ্যাকোয়ার্ড থাকবে এবং হচ্ছে ইনেট থাকবে। বিশেষ করে ইনেটের মধ্যে কি কি থাকবে, ইনেটের মধ্যে থাকবে যে এক নম্বরে বললাম যে বয়স। তাহলে বয়সের ক্ষেত্রে আমরা সবসময় জানি যে এক্সট্রিম অফ দ্য এজ, তার মানে একেবারে বুড়া, একেবারে বাচ্চা। হ্যাঁ, তাহলে একদম বৃদ্ধ মানুষ আবার হচ্ছে বাচ্চা মানুষ, তাদের বেশি বেশি ইনফেকশন হবে, কারণ তাদের ইমিউন সিস্টেমটা এত বেশি শক্তিশালী থাকে না। বাচ্চাদেরটা এস্টাবলিশড হয় না, বড়দেরটা এস্টাবলিশড হয়ে অলরেডি তাদের সেই সেলের সংখ্যাগুলো কমে গেছে, বা তাদের ইমিউনোলজিক্যাল মেমোরিটা কম, বা তাদের ইমিউন রেসপন্স দেওয়ার সক্ষমতাটা আস্তে আস্তে কমে গিয়েছে। সো এই কারণে তুমি, আমরা আমরা খেয়াল করবো যে জিয়ারডিয়াসিস, এন্টেরোবিয়াসিস, মানে এই যে ওর্ম ইনফেস্টেশন গুলা, এটা কিন্তু
কাদের? এইজড পার্সনদের এবং হচ্ছে ছোট বাচ্চাদের বেশি হয়। দেখবো যে আমাদের ছোট বাচ্চাদের স্কুলে আমরা সবসময় কেন ডিওর্মিং করি, তাই না? স্কুলে আমরা কেন ডিওর্মিং করি? এর একটা কারণ হচ্ছে যে বাচ্চারা কিন্তু এটা মানে দে আর প্রোন টু ইনফেকশন। ওকে, এরপরে টক্সোপ্লাজমা, আমরা বললাম না টক্সোপ্লাজমা ট্রান্সপ্লাসেন্টাল ইনফেকশন করতে পারে, সুতরাং নিউ বর্নে এটা ঝামেলা করতে পারে। সেক্স এর মধ্যে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে মেল পেশেন্টদের আসলে যেহেতু তারা মাঠে ঘাটে যায়, সুতরাং তাদের ফিকো ওরাল রুটের ডিজিজ গুলো মানে যেগুলো সয়েল ট্রান্সমিশন আসতেছে বা হচ্ছে ওয়াটার ট্রান্সমিশন আসতেছে, এটা হয়তো বা তাদের একটু একটু বেশি হয়। আর মহিলাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে কোনো যদি ওয়ার্ম ইনফেস্টেশন হয়, বিশেষ করে হুক ওয়ার্ম, সেটা এনিমিয়া করতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। ফিমেলদের এমনি মেনস্ট্রুয়েশন রিলেটেড একটা লস আছে, এটা হতে পারে। নিউট্রিশন স্ট্যাটাস আমরা ডেফিনেটলি জানি যে যার নিউট্রিশন খারাপ তার ইমিউনিটি খারাপ। জেনেটিক, এটা 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 মজার ব্যাপার। জেনেটিক কম্পোজিশনে এখানে একটা দেখো যে যাদের হিমোগ্লোবিন এস আছে, হ্যাঁ, হিমোগ্লোবিন এস মানে হচ্ছে যাদের সিকেল সেল ডিজিজ আছে। সিকেল সেল এনিমিয়া নট নেসেসারি, সিকেল সেল ডিজিজ। হ্যাঁ, সিকেল সেল ডিজিজ আর এনিমিয়ার মধ্যে পার্থক্য কি? সিকেল সেল এনিমিয়া আমি এখানে এই চ্যাট করে বুঝাই। আচ্ছা, ওই ওই ইয়াটাতে বোঝাই, তাহলে এখানে বোঝাই। হ্যাঁ, তাহলে সিকেল, তারা বললো যে সিকেল সেল ডিজিজ এটা আসলে কি? সিকেল সেল ডিজিজ নিয়ে একটুখানি বলি। তাহলে সিকেল সেল ডিজিজ, আচ্ছা, এইখানে যে ঘটনাটা ঘটে, আমরা জানি যে আমাদের হিমোগ্লোবিন, হ্যাঁ, আমাদের হিমোগ্লোবিন খুব সুন্দর থাকে। আমাদের থাকে হচ্ছে হিমোগ্লোবিন এ। হিমোগ্লোবিন এ তে চেইন থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলফা চেইন, একটা হচ্ছে বিটা চেইন। সো আলফা চেইন, বিটা চেইন, এইগুলো হচ্ছে আমাদের গ্লোবিন চেইন। কি চেইন? গ্লোবিন চেইন। হ্যাঁ, আচ্ছা, আমার হেমাটোলজি একটা কোর্স আছে আর কি, ওটাতে যদি তোমরা এনরোল করো, ওগুলাতে ইনশাল্লাহ এগুলো আরো আলোচনা করেছে আর কি। যাই হোক, আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে আলফা চেইন একটা হচ্ছে বিটা চেইন। সো আলফা চেইন বিটা চেইন মিলে হয় হিমোগ্লোবিন এ। এখন এই বিটা চেইনের মধ্যে অনেক সময় ঝামেলা হইতে পারে। বিটা চেইন অনেক সময় দেখা যায় যে পরে সংখ্যায় কমে যায়, হ্যাঁ, বিটা চেইনের কোয়ান্টিটি কমে যায়। যদি বিটা চেইনের এরকম কোয়ান্টিটি কমে যায়, তখন ওই রোগটাকে আমরা বলি হচ্ছে থ্যালাসেমিয়া। যেমন থ্যালাসেমিয়া আছে, আলফা থ্যালাসেমিয়া আছে, বিটা থ্যালাসেমিয়া আছে। তো যখন এরকম কোনো একটা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, যেমন আলফা চেইন কমে গেলে আলফা থ্যালাসেমিয়া, বিটা চেইন কমে গেলে বিটা থ্যালাসেমিয়া, সহজ কথা। কিন্তু যদি কোয়ান্টিটিতে ডিফেক্ট না হয়ে যদি কোয়ালিটিতে ডিফেক্ট হয়, তখন সেটার এক্সাম্পল হচ্ছে সিকেল সেল এনিমিয়া। সিকেল সেল এনিমিয়াতে কি হয়? সিকেল সেল এনিমিয়াতে আমাদের এই যে বিটা চেইনটা যতটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হওয়ার কথা, ঠিক ততটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে সে তৈরি হয়। কিন্তু এখানে কিছু কিছু জায়গায় সমস্যা হয়, হ্যাঁ, অন্যরকম একটা অ্যামাইনো অ্যাসিড চলে আসে। হ্যাঁ, কারণ একটা অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখানে যে কোডিংটা হয়, সেই কোডিং এর পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে আলফা টু আর ধরো বিটা এস। তার মানে এটা হচ্ছে একটা সিকেল সেল। হ্যাঁ, মানে এটা এই বিটা গ্লোবিন চেইনটা হচ্ছে ডিফেক্টিভ। সো ডিফেক্টিভ জিনিসটি তো আমরা বেশি দিন চলতে পারবো না। সো যদি এমন হয় কারো এরকম সবগুলা হিমোগ্লোবিনের মধ্যেই দুইটা বিটা চেইনের মধ্যে এরকম সমস্যা, তখন এই মানুষটার ক্ষেত্রে বেশি বেশি সমস্যা হবে। তখন আমরা তার ক্ষেত্রে সিকেল সেল এনিমিয়া পাবো, ঠিক আছে? মানে তখন এনিমিয়ার ফিচার গুলো পাওয়া যাবে। কিন্তু এরকম হতে পারে যে একটা মানুষের হতে পারে একটা বিটা চেইন ভালো, একটা বিটা চেইন ভালো, আর একটা বিটা চেইনে মনে হয় সিকেল সেলের সমস্যাটা আছে। তখন এটাকে আবার আমরা বলবো যে সিকেল সেল ডিজিজ। ওকে, তাহলে সিকেল সেল এনিমিয়া আর সিকেল সেল ডিজিজ নট নেসেসারিলি সেম। তাহলে ডিজিজ থাকলে এনিমিয়া থাকবে এরকমটা না। এখন ঘটনা যেটা হয়েছে যে আমাদের যে আরবিসি যেটা আছে, এটা হচ্ছে আমাদের আরবিসি। হ্যাঁ, এই আরবিসির মধ্যে কে ঢুকবে? আরবিসির মধ্যে ঢুকবে হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম আমাদের আরবিসির মধ্যে থাকতে পছন্দ করে। এখন ঘটনা হচ্ছে আমাদের যখন হিমোগ্লোবিন এস থাকে, হিমোগ্লোবিন এস এর একটা দুঃখজনক ব্যাপার আছে। দুঃখজনক ব্যাপারটা হচ্ছে হিমোগ্লোবিন এস, এই হিমোগ্লোবিনটা যখন আমাদের অক্সিজেন কমে যায়, যখন আমাদের হাইপোক্সিক কন্ডিশন সৃষ্টি হয়, তখন তাদের মধ্যে একটা সিকলিং টেন্ডেন্সি ডেভেলপ করে। কি টেন্ডেন্সি? সিকলিং টেন্ডেন্সি। মানে কি? মানে তাদের শেপটা চেঞ্জ হয়ে যায়। আমরা জানি যে আরবিসিটা একটা এলপেন লিপ চকলেটের মতো এরকম থাকে, তাই না? এরকম বাইকনকেভ একটা শেপ সে মেনটেন করে। তখন তার শেপটা চেঞ্জ হয়ে এরকম একটা কাস্তে টাইপের শেপ হয়ে যায়। সো যখন এরকম সিকলিং শেপ একটা শেপ হয়ে যায়, তখন এইখানে আমাদের যে প্যারাসাইটটা ছিল, ওই প্যারাসাইটটা ইজিলি বাঁচতে পারে না। তাহলে আমরা মনে রাখবো যে হিমোগ্লোবিন এস যাদের থাকে, এদের মধ্যে এই হাইপোক্সিক কেসে সিকলিং হয়ে যায়। এবং এই কারণে দেখা যায় কি যে প্যারাসাইট গুলা ঠিক মতো এটার মধ্যে থাকতে পারে না, এটা শেপ টেপ নষ্ট হয়ে যায় এবং ওই আলটিমেটলি এগুলা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, যখন এরকম সিকলিং হয়ে যায়, এরকম সিকলিং জিনিসপত্র তো আমাদের শরীর রাখতে চায় না। সো যখন এইরকম সিকলিং এর ঘটনা আমাদের স্প্লিনের মধ্যে গিয়ে ঘটে, ধরলাম এটা আমাদের মহামান্য স্প্লিন, তখন স্প্লিন এগুলাকে ডিস্ট্রাকশন করে দেয়। হ্যাঁ, স্প্লিন ডিস্ট্রাকশন করে দেয়। সো দেখা যায় কি যে যাদের প্লাজমোডিয়াম ফেলসিপারাম দিয়ে ইনফেকশন হয় এবং যাদের সিকেল সেল ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে এই প্লাজমোডিয়াম ফেলসিপারাম ইনফেকশনটা এত প্রকট আকার ধারণ করতে পারে না। এখন দেখা গেল যে আফ্রিকান মানুষদের, হ্যাঁ, দেখা গেছে যে আফ্রিকান মানুষদের ম্যালেরিয়ার প্রকোপ
অনেক বেশি ছিল আফ্রিকাতে। এরপরে কেমনে কেমনে যেন আফ্রিকার মানুষদের মধ্যে ম্যালেরিয়ার প্রকোপ বেশি হওয়ার পরে দেখা গেছে যে কিছু কিছু মানুষের ম্যালেরিয়া হচ্ছে না। তাদের আবার কি আছে, তাদের আবার হিমোগ্লোবিন এস আছে। মানে হিমোগ্লোবিন এস মানে কি, মানে সিকেল সেল ডিজিজ আছে। সো পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলো বা বিজ্ঞানীরা বললো যে ঠিক আছে, যাদের সিকেল সেল ডিজিজ আছে, সিকেল সেল ডিজিজ যাদের আছে তাদের প্লাজমোডিয়াম থেকে তারা প্রোটেকশন পায়, এটা একটা ভালো দিক। আবার এটাকে অনেকে বিবর্তনের সাপেক্ষ বলতে পারে যে হ্যাঁ প্লাজমোডিয়াম থেকে প্রোটেকশন পাই দেখি এটা কিন্তু বিবর্তনের পক্ষে যুক্তি না, এটা আসলে বিবর্তনের পক্ষে যায় না। কেন যায় না আমি বলি। ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা হয়েছে যে ধরো 100টা মানুষ, তারা সবাই ভালো। এখন এই মানুষটাকেও একটা প্লাজমোডিয়াম আক্রমণ করছে, এই মানুষটাকে প্লাজমোডিয়াম আক্রমণ করছে। এরপর দেখা গেছে যে এই মানুষটার হয়তো বা সিকেল সেল ডিজিজ ছিল, ডিজিজ থাকার কারণে তাকে আক্রমণটা অত বেশি মানে প্রকট হয় নাই, এই মানুষটা বেঁচে গেছে, সার্ভাইভ করছে। এরকম অনেকগুলা মানুষ বেঁচে যাওয়ার কারণে তাদের মধ্যে সিকেল সেল ডিজিজের প্রবণতাটা বেশি আফ্রিকাতে, এই কারণে আমরা সিকেল সেল ডিজিজের রোগগুলা বেশি পাই, এই রোগের প্রিভেলেন্সটা বেশি পাওয়া যায়, ঠিক আছে, নর্মাল মানুষের মধ্যে কম পাওয়া যায়, ঠিক আছে। আর অন্যান্য দেশগুলোতে যেহেতু এই সমস্যাটা নাই, যেহেতু এরকম এত বেশি ম্যালেরিয়া অন্যান্য লোকদের হয় নাই, তাহলে নর্মাল মানুষগুলো বেশি বেশি বেঁচে আছে, এই কারণে নর্মাল মানুষের সংখ্যাটাই বেশি। কিন্তু আফ্রিকাতে দেখা যায় যে সিকেল সেল ডিজিজ এই রোগীদের সংখ্যা অন্যান্য এলাকার রোগীদের চেয়ে অনেক বেশি। এটাকে অনেকে ন্যাচারালি একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে বলতে পারে। হ্যাঁ, সো এটার সাথে যদি বিবর্তনের সংযোগ নাই, বাট আমরা চাইলে এটা মনে রাখতে পারি আর কি। So এটা পরীক্ষাতে স্যাররা ধরে যে প্লাজমোডিয়াম ফেলসিপারাম কোথায় গিয়ে কাজ করতে পারে না, কারণ এটা ইরেথ্রোসাইটকে ধরে, তো সুতরাং ইরেথ্রোসাইটের এগেনস্টে এখানে একটা প্রোটেকশন পেয়ে যায়। কোথায় আমরা, সিকেল সেল ডিজিজে, ঠিক আছে। সো আমরা মনে হয় যে এই জিনিসটা বুঝতে পেরেছি। ফাইন, এবার আমরা আবার পড়াশোনা চলে যাই। তাহলে জেনেটিক কম্পোনেন্ট এটা একটা হেল্প করে। আচ্ছা, এবার আসি পরের কথায়, এগুলো লাগবে না। কম্পোনেন্টস অফ ইনেট ইমিউনিটি, অ্যানাটমিক ব্যারিয়ারের কথা আমরা জানি। যার চামড়াটা আমরা কেটে কুটে গেছে ডেফিনেটলি তার ইনফেকশন বেশি হবে। ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের কথা আমরা জানি, গ্যাস্ট্রিক অ্যাসিডটা আমাদেরকে জিআরডি এর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। এখন ধরেন যে পিপিআই খাচ্ছে, দীর্ঘদিন ধরে যারা গ্যাসের ওষুধ খায় তারা কিন্তু জিআরডি দিয়ে ইনফেকশনের সম্ভাবনাটা বেড়ে যাবে। ফেগোসাইটোসিস, এটা আমরা জানি যে ফেগোসাইটোসিস ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করে, প্যারাসাইটকে মারতে সাহায্য করে। কমপ্লিমেন্ট, এটাও মারতে সাহায্য করে। ভালো, কমপ্লিমেন্ট কিভাবে মারে, এই কথাটা এক কথা মনে রাখবেন যে কমপ্লিমেন্ট হচ্ছে প্যারাসাইটের শরীরে হোল, ফোটা ফোটা করে দেয়। হ্যাঁ, প্যারাসাইটের শরীরকে ফোটা করে দেয়। ন্যাচারাল কিলার সেল, এইটাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। পরীক্ষা জিজ্ঞেস করবে যে হেলমিন্থ এন্টি হেলমিন্থের ক্ষেত্রে আপনার ইমিউনিটি কোন অংশটা ভালো কাজ করে, অ্যান্সার হচ্ছে ন্যাচারাল কিলার সেল। দে প্লে দ্য সেন্ট্রাল রোল ইন কিলিং অফ হেলমিন্থিক প্যারাসাইট। কিভাবে করে আমরা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এবার আসেন, মোটামুটি ইউনিটের কথাবার্তা বলে ফেললাম, এবার আসলে হচ্ছে একুয়ার্ড ইমিউনিটি। তাহলে আমরা ইমিউনিটির সাথে আজকে প্যারাসাইটোলজি মিক্স করছি। তাহলে একুয়ার্ড ইমিউনিটিতে আসলে আমরা জানি যে কি কি হয়, একটা সেল মিডিয়েটেড রেসপন্স হয়, আবার হচ্ছে হরমোনাল রেসপন্স হয়। সেল মিডিয়েটেড রেসপন্স গুলো সাইটোটক্সিক টি সেল দিয়ে হয়, তাই না? তো আমরা জানি যখন আসলে একটা অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করলো, একটা প্যারাসাইটিক অ্যান্টিজেন আসলো, তখন প্যারাসাইটিক অ্যান্টিজেনটাকে আমরা সুন্দর করে প্রসেস করলাম, প্রসেস করে বসের কাছে পেশ করলাম। তো প্রসেস করলো কে, ম্যাক্রোফেজ প্রসেস করলো, করে কার কাছে পেশ করলো, টি হেল্পার সেলের কাছে পেশ করলো। এখন টি মহারাজ তিনি চিন্তা করবেন যে কাকে অ্যাক্টিভ করা যায়, ঠিক আছে। সো এখানে এই টি হেল্পার সেলকে ঘুম থেকে জাগায় তোলার জন্য ম্যাক্রোফেজটা আবার ইন্টারলিউকিন 1 ও সিক্রেশন করে দিবে, ঠিক আছে। তখন টি হেল্পার সেল মোটামুটি অ্যাক্টিভেটেড হলো। এখন অ্যাক্টিভেটেড টি হেল্পার সেল থেকে দুই ধরনের সেল হবে, টি হেল্পার 1 সেল হবে, টি হেল্পার 2 সেল হবে। টি হেল্পার 1 সেল যেটা, সেটা ইন্টারলিউকিন 2 সিক্রেশন করবে এবং ইন্টারফেরন গামা সিক্রেশন করবে। ইন্টারলিউকিন 2টা সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করবে এবং ন্যাচারাল কিলার সেলকে অ্যাক্টিভেট করবে, যারা প্যারাসাইটিক সেলটাকে টার্গেট করে গ্র্যানজাইম দিয়ে পারফোরিন দিয়ে মেরে ফেলবে, ঠিক আছে। তাহলে আপনাদের কাছে ঘটনাটা কঠিন লাগতে পারে, আমি একটা ছবির মাধ্যমে চট করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখেন একটু কি হয়। তাহলে প্রথমে আমি বললাম, ধরুন এটা হচ্ছে প্যারাসাইট, এইটা প্যারাসাইট, ওকে। সো এই যে এই দুষ্টুটা প্যারাসাইট। তো একে প্রথমে কে মারলো, ম্যাক্রোফেজ মারলো। তাহলে ম্যাক্রোফেজ মারার পরে এটা হচ্ছে মিস্টার ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজ দেখাইলো যে হ্যাঁ এই যে এটা হচ্ছে তার ছবি, এই হচ্ছে এন্টিজেন। তো এটা দেখানোর পরে ম্যাক্রোফেজ কাকে জাগায় তুললো, ম্যাক্রোফেজ হচ্ছে হেল্পার টি সেলকে জাগায় তুললো। হেল্পার টি সেল তো ভালো মতো ঘুমাচ্ছে, হ্যাঁ, হেল্পার টি সেল ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। তাহলে হেল্পার টি সেলকে জাগানোর জন্য সে দিল হচ্ছে ইন্টারলিউকিন 1। ইন্টারলিউকিন 1 দেওয়ার পরে হেল্পার টি সেল জাগলো। হেল্পার টি সেল এবার অ্যাক্টিভ হয়ে গেল, তার ঘুম শেষ। অ্যাক্টিভ হওয়ার পরে হেল্পার টি সেল বললো যে ঠিক আছে ম্যাক্রোফেজ, ওয়েল ডান, গুড জব, তুমি আরো কাজ চালায় যাও, হ্যাঁ, তুমি আরো বেশি বেশি এটাকে খাও। তাহলে কিভাবে, কি দিয়ে বলে, সেটা ইন্টারফেরন গামা দিয়ে বলে, ঠিক আছে, গামা ইন্টারফেরন, দুঃখিত। সো গামা ইন্টারফেরন দিয়ে এটাকে আমরা আরো অ্যাক্টিভ করে দিই। সো গামা ইন্টারফেরন, এই জিনিসটা কিন্তু খুব খুব ভালো করে মনে রাখবেন। এটা কিন্তু আমরা টিভিতে পড়ি, তাই না? ইন্টারফেরন গামা রিলিজ এসে ল্যাটেন্ট টিভিতে ডায়াগনোসিস জন্য আমরা পড়ি। কেন? কারণ গামা ইন্টারফেরন এত পাওয়ারফুল যেটা ম্যাক্রোফেজের ক্ষমতাকে কয়েক গুণ বাড়ায় দিতে পারে। ওকে, গেল। এবার টি হেল্পার সেল
দুইটা সেলের মধ্যে নিজেকে ডিফারেন্সিয়েট করবে, একটা হচ্ছে টি হেল্পার 1 আর একটা হচ্ছে টি হেল্পার 2। আচ্ছা, সো টি হেল্পার 1 কি করলো? টি হেল্পার 1 মূলত সাইটোটক্সিক টি সেল, সাইটোটক্সিক টি সেল, যেটাকে আমরা CD8 নামে চিনি, আর হচ্ছে আমাদের ন্যাচারাল কিলার সেলকে অ্যাক্টিভেট করলো। বিশেষ করে ন্যাচারাল কিলার সেলের কথাটা আমরা মনে রাখবো, কারণ এটা কি করলো? এটা দুইটা জিনিস সিক্রেশন করে, একটা হচ্ছে পারফোরিন, পারফোরিন মানে কি? মানে হচ্ছে পারফোরেশন করে দিবে, আর একটা হচ্ছে গ্রেনজাইম, তার মানে সে এরকম একটা এনজাইম সেটাকে সব কিছুকে জ্বালায় পোড়ায় শেষ করে দিবে। তাহলে তারা যে কাজটা করে, ধরুন এটা হচ্ছে একটা প্যারাসাইট, এই দীর্ঘদেহী প্যারাসাইট, এই প্যারাসাইটের শরীরে তারা প্রথমে ছিদ্র করে পরে বিষ ঢুকায় দেয়, ছিদ্র করে পরে বিষ ঢুকায় দেয়, ছিদ্র করে বিষ ঢুকায় দেয়। এক্সিলেন্ট, ওকে। সো আমরা মোটামুটি এই জিনিসটা বুঝে ফেললাম। তাহলে এটা গেল মানে সেল মিডিয়েটেড ইমিউনিটি। হ্যাঁ, সেল মিডিয়েটেড ইমিউনিটি। 2 নম্বরে আমরা আসবো যে এখন খালি সেল মিডিয়েটেড ইমিউনিটি হলে তো হবে না, আমাদের তো হেল্পার 2 সেলের দরকার হবে। হ্যাঁ, তাহলে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটিটা কি করে কাজ করে? তাহলে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটির জন্য, আচ্ছা তাহলে গামা ইন্টারফেরনের কাজটা যেগুলো আপনারা পড়ে পড়ে নেবেন, এটা দরকার নাই, আমি জাস্ট শর্টকাটে বলতেছি আর কি। হ্যাঁ, অ্যান্টিবডি হিউমেরাল রেসপন্সের ক্ষেত্রে এখানে দেখেন যে টি হেল্পার 2 সেল রিলিজ ইন্টারলিউকিন 4, 5, 6, 10। এত কিছু মনে রাখতে হবে না, মনে রাখবেন যে এখানে মূলত তারা IgE তৈরি করে, বিশেষ করে ইন্টারলিউকিন 4টা। এই কারণে দেখবেন যাদের অ্যাটোপিক ডিজিজ আছে তাদের কোন ইন্টারলিউকিন বেশি তৈরি হয় আপনারা পড়ছেন তাই না? ইন্টারলিউকিন 4 কিন্তু তৈরি হয় যাদের অ্যাটোপিক ডিজিজ থাকে। তাহলে ইন্টারলিউকিন 4 কি তৈরি করলো? হচ্ছে IgE কে বেশি তৈরি করলো। এই IgE টা এখানে মূলত মেইন রেসপন্সটা করবে। আচ্ছা, এবং এখানে পাশাপাশি আপনি কিছু ইউসিনোফিলিয়া পেতে পারেন, কারণ ইন্টারলিউকিন 5 কি করে হচ্ছে ইউসিনোফিলকে এখানে আসতে সাহায্য করে। ইন্টারলিউকিন 4 এবং 5 এর একটা ভূমিকা আমরা পাইলাম। পাশাপাশি এই টি হেল্পার 2 সেল যখন অ্যাক্টিভ হয়, টি হেল্পার 2 সেলের রেসপন্সের কারণে আমাদের বি সেল অ্যাক্টিভ হবে, এবং বি সেল থেকে তখন হচ্ছে আমাদের কি হবে? তখন হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি হবে, এবং সেই অ্যান্টিবডি গুলা অনেকগুলা কাজ করবে, নিউট্রালাইজেশন করবে, প্রিভেনশন অফ অ্যাটাচমেন্ট করবে, টক্সিনটাকে অ্যাক্রিডনেস করে দিবে। তাহলে আমি একটু একটু করে ছবি এঁকে বুঝাই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। তাহলে দেখেন, টি হেল্পার 2 সেল সে দুই দিকে কাজ করলো, সে হচ্ছে বি সেলকে অ্যাক্টিভ করতে সাহায্য করলো, পাশাপাশি সে অনেকগুলো জিনিস, ইন্টারলিউকিন 4 সেটা IgE কে নিয়ে আসলো, ইন্টারলিউকিন 5 সেটা ইউসিনোফিল কে নিয়ে আসলো, এবং সেই ইউসিনোফিল, এই কারণেই আমরা যে কোনো প্যারাসাইটিক ডিজিজে ইউসিনোফিল কাউন্ট আমরা বেশি পাই। বি সেল থেকে আমাদের আসলে হচ্ছে অ্যান্টিবডি। সো এই অ্যান্টিবডি বিভিন্ন রকমের হয়, যেমন অ্যান্টিবডি কয় রকমের হয় দেখেন, আমরা যদি খেয়াল করি, তাহলে অ্যান্টিবডির মধ্যে আছে হচ্ছে IgA, সিক্রেটরি অ্যান্টিবডি। তাহলে এই সিক্রেটরি অ্যান্টিবডি গুলো যেটা কাজ করবে, যে যেসব জায়গায়, যেমন ধরুন জিআইটি, হ্যাঁ, আপনার জিআইটি তে এই সিক্রেটরি অ্যান্টিবডি গুলো বেশি আছে, তাহলে জিআইটি তে কোনো কিছুকে সে বসতে দিবে না। এইসব জায়গায় যখন জিআইটি, হ্যাঁ, এইসব জায়গাতে যখন এই ইমিউনোগ্লোবুলিন থাকে, এটা অ্যাটাচমেন্টটাকে প্রিভেন্ট করে। একটা হচ্ছে অ্যাটাচমেন্টকে প্রিভেন্ট করে, 1 নাম্বার কথা। 2 নাম্বার, আপনার ইমিউনোগ্লোবুলিন জি, এত গেল ইমিউনোগ্লোবুলিন জি এর কাজ কি? ইমিউনোগ্লোবুলিন জি এর দেখবেন, আপনি যদি খেয়াল করেন, ইমিউনোগ্লোবুলিন জি এর এই যে ইমিউনোগ্লোবুলিন জি, এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি এর এফসি পোর্শন। এই ইমিউনোগ্লোবুলিন জি এর এফসি পোর্শনটা কিন্তু অপসোনাইজেশনে হেল্প করে। সো এটা কিন্তু আপনার অনেক জিনিসকে ধরতে সাহায্য করে, বিশেষ করে ম্যাক্রোফেজ, হ্যাঁ, এরপর ন্যাচারাল কিলার সেল, এদেরকে ধরতে সাহায্য করে। তাহলে একটা জিনিসকে মারার ক্ষেত্রে এখানে কি করা হয় জানেন? এই যে ইমিউনোগ্লোবুলিন জি গুলা, এরা সবগুলা এর গায়ে এসে ধরে ধরে এভাবে করে বসে, সবগুলা এসে এভাবে করে বসে যাবে। বসার পরে এই যে এরা সবগুলা যখন বসলো না ইচ্ছা মতো, এই এদের সবগুলা লেঞ্জা গুলা মানে এফসি পোর্শন গুলা এখানে এসে ন্যাচারাল কিলার সেল বসবে। ন্যাচারাল কিলার সেল বসে এইবার মাইট শুরু হবে, কি হবে? ছিদ্র করে দিবে, পারফোরিন 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 আর গ্র্যানজাইম দিয়ে সবগুলোকে ড্যামেজ করে দিবে। এই যে ঘটনাটা আমি এতক্ষণ ধরে ডিসক্রাইব করলাম, এই ঘটনাটাই আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে। এইটাকে বলা হয় ADCC। ADCC মানে দেখেন, আমরা কিন্তু পড়তেছি অ্যান্টিবডির কথা, বাট আলটিমেটলি কিন্তু আমরা সেলুলার ডিস্ট্রাকশন করলাম, তাই না? তাহলে এটাকে বলা হয় অ্যান্টিবডি মিডিয়েটেড, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি মনে হয় ছিল, সিডি নাম ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, সো এডিসিসি, সাইটোটক্সিসিটি, টক্সিসিটি, ওকে। সো এই হচ্ছে এটার মেকানিজমটা, আমরা এই এডিসিসির কথাটা ভালো করে খেয়াল রাখবো। ও হয়েছে তো, হ্যাঁ, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, এই যে গ্র্যানজামের কথাটা। পাশাপাশি যারা মাস সেলকে ডিগ্রেডেশন করে, সো মাস সেলকে ডিগ্রেডেশন যখন তারা করে, তখন ডেফিনেটলি মাস সেল থেকে অনেক কিছু রিলিজ হবে, হ্যাঁ, এবং সেটা মাস সেল থেকে হিস্টামিন আসবে। হিস্টামিন কি? ভেসোডাইলেটর। সেরোটোনিন কি? ভেসোডাইলেটর। তাহলে ভেসোডাইলেশন হয়ে যাবে। ওকে, অনেক কিছু জিনিসপত্র জেনে গেলাম। অ্যাগ্লুটিনেশন এগুলো আমরা জানি, এগুলো লাগবে না। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন এগুলো আমরা বুঝে ফেলছি, ফাইন।
এবং যেহেতু আমরা এটা পড়লাম, তাহলে আমরা দুই রকম ইমিউনিটি রেসপন্স আমরা পেয়ে ফেললাম। লাস্ট অফ অল, আপনার হাইপার সেন্সিটিভিটি কিরকম হতে পারে, তাহলে এটা যদি পরীক্ষাতে অনেক ভালো পারেন হয়তো বা জিজ্ঞেস করতে পারে যে আপনি এটার সাথে হাইপার সেন্সিটিভিটি কি কি জড়িত। দেখেন, প্যারাসাইটোলজিতে আমরা সব ধরনের হাইপার সেন্সিটিভিটি পাবো, 1 2 3 4 সবই পাচ্ছি। এক কেমনে পাচ্ছি? এক মানে কি? এক, আমি মনে এতে হচ্ছে এ ফর হচ্ছে একিউ। তাহলে একিউট হাইপার সেন্সিটিভিটিতে কি হয়? ইমিডিয়েট একটা রিয়াকশন হয়। তাহলে আপনার শরীরে একটা অ্যালার্জেন ঢুকলো, আপনার একটা প্যারাসাইট ঢুকলো, মুহূর্তের মধ্যে ধুম করে এমন রিয়াকশন হইলো যে আপনি অ্যানাফাইলেক্সিস চলে গেলেন। অ্যানাফাইলেক্সিস কি? আপনার শরীরে প্রচন্ড পরিমাণ মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়ে, হিস্টামিন রিলিজ হয়ে, সেরোটোনিন রিলিজ হয়ে, আপনার কি হলো? হিস্টামিন সেরোটোনিন ধুমায় রিলিজ হওয়া শুরু করছে। এটা হওয়ার কারণে কি হবে? আপনার মুহূর্তের মধ্যে ঠাস করে এই চিকন ভেসেলটা এই মোটা একটা ভেসেলে পরিণত হবে। তার মানে প্রোফাউন্ড ভেসোডাইলেশন হবে। যখন প্রোফাউন্ড ভেসোডাইলেশন হবে, ডেফিনেটলি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে। তাহলে এটা আমি একটু ওইখানে বোঝাই। তাহলে অ্যানাফাইলেক্সিসের ঘটনাটা কি হয়? অ্যানাফাইলেক্সিস, সে অ্যানাফাইলেক্সিসের যে ঘটনাটা ঘটে, আমরা আসলে আজকে ইমিউনোলজি সব পড়াই ফেলতেছি না। তাহলে এইখানে এই ব্লাড ভেসেলটা হিউজলি যখন মোটা হয়ে যাচ্ছে, তখন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাওয়া মানে হচ্ছে আমাদের ব্লাড প্রেশার কমে যাচ্ছে, বিকজ ব্লাড প্রেশার ইকুয়ালস টু কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। সিভিয়ারলি যখন ব্লাড প্রেশার ড্রপ করে, তখন এই পেশেন্টের শকের মতো যে ফিচারটা হয়, সেটাকে আমরা বলি অ্যানাফাইলেক্সিস। পাশাপাশি এইখানে আপনার ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। হ্যাঁ, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যাবে। ব্রঙ্কো কনস্ট্রিকশন, কারণ এই যে অনেক পরিমাণ মিডিয়েটর রিলিজ হবে, সেই মিডিয়েটর গুলো আমাদের লাংসে গিয়ে, এই সিম্পেথেটিক মিডিয়েটর গুলো লাংসে গিয়ে, দুঃখিত, প্যারাসিম্পেথেটিক মিডিয়েটর গুলো লাংসে গিয়ে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, সো ব্রঙ্কো কনস্ট্রিকশন হয় এবং হচ্ছে আপনার সিভিয়ার ভেসোডাইলেশন হয়, এই সমস্যাটা হয়। সো এটা হচ্ছে অ্যানাফাইলেক্সিস। এখন অ্যানাফাইলেক্সিস কখন হবে? এরকম একটা অর্গানিজম, যে অর্গানিজম গুলা আপনার শরীরে আগে হয়তো বা একবার সেন্সিটাইজ করছে, পরবর্তীতে গিয়ে এই ঝামেলাটা পাকাইছে। হ্যাঁ, তাহলে মূলত মাস্ট সেল এখানে দায়ী। এখানে যদি মনে রাখতে চান, আপনি মনে রাখবেন এই যে এই কথাটা মনে রাখবেন, এইটা ইকাইনোকক্কাস গ্রানুলোসাস। এটা যখন আমরা সার্জারি করি, বুঝছেন, এই হাইড্রাটিড যে সিস্ট গুলো আছে, এই যে আপনাদেরকে একটু আগে লিভার এঁকে দেখাইছিলাম না, লিভার থেকে আমরা এগুলা কি করি? সার্জারি করে বের করি। সার্জারি থেকে বের করার সময় ঘটনা যেটা ঘটে, এই যে ধরেন এটা একটা মানুষের লিভার, এটা থেকে আপনি এই সিস্ট গুলা বের করবেন। এই একটা সিস্ট যদি ফাটে, একটা সিস্ট থেকে যদি একটুখানি তরল মানে কোনো ফ্লুইড বাইরে আসে, তখন এই রোগীটার অ্যানাফাইলেক্সিস ডেভেলপ করে। এই কারণে এই অপারেশন গুলাতে স্যাররা প্রচন্ড পরিমাণ সতর্ক থাকে, মেডিকেল ইমার্জেন্সি তো। হ্যাঁ, তো এটা খেয়াল রাখতে পারেন। এরপরে লোয়েফলার সিনড্রোম, এটা দেখি এমআরসিবি তে মাঝে মধ্যে টুকটাক কোশ্চেন করে। সুইমার্স ইচ, হ্যাঁ, এত বেশি আসলে বাংলাদেশে কমন না। ঠিক আছে? গ্রাউন্ডি যেগুলো মনে রাখতে পারেন জানার জন্য। হ্যাঁ, ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া, এগুলো বুং বাং আসে না। তাহলে ভালো করে মনে রাখবেন হচ্ছে এইটা। আচ্ছা, গেল। টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। ভাই এখানে কি হয়? টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনে হচ্ছে, টাইপ 2 মানে হচ্ছে টাইপ 2। টাইপ 2 তো হচ্ছে এন্টিজেন অ্যান্টিবডি মারামারি করে। হ্যাঁ, টুতে মানে টু মানে বি ফর হচ্ছে বডি। সো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে। সহজ কথা হচ্ছে এটা। সো এই কমপ্লেক্স গুলা তারা রক্তের মধ্যে থাকে এবং তারা এরকম ঝামেলা করে আর কি। সো এখানে যে জিনিসটা হচ্ছে যে আপনার আইজিজি বা আইজিএম মিডিয়েটেড অ্যান্টিবডি যেটা হচ্ছে, ওই যে এডিসিসি যেটা আমরা বললাম, এটা মূলত টাইপ 2 একটা হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পল। এটা অনেক সময় হয়, বিশেষ করে যে ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা এটা পাইতে পারি। হ্যাঁ, সো ম্যালেরিয়ার প্যারাসাইটকে মারতে গিয়ে আমরা মনে করেন আরবিসি কে মেরে দিলাম। ঠিক আছে? অতিরিক্ত ভাবে আমরা হয়তো বা আরবিসি কে ডিস্ট্রাকশন করে ফেললাম, তখন এটা হতে পারে। ঠিক আছে? আর এডিসিসি নিজেই একটা আপনার টাইপ 2 হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পল। এরপরে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটিতে যেটা থাকে, এটা সার্কুলেটিং থাকে। আমি যেভাবে মনে রাখতাম, আপনারা কিভাবে মনে রাখেন জানি না, আমি মনে রাখতাম টাইপ 2 মানে হচ্ছে বি, বি মানে হচ্ছে বাউন্ড। হ্যাঁ, বি ফর হচ্ছে বাউন্ড। এখানে এন্টিজেনটা একটা জায়গায় বাউন্ড থাকে, যেমন ধরেন এই যে আরবিসির গায়ে এন্টিজেনটা বাউন্ড অবস্থায় ছিল, ওইখানে গিয়ে আপনার অ্যান্টিবডি গিয়ে মেরে দিল। এটা হচ্ছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। আর টাইপ 3 হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পল হচ্ছে সার্কুলেটিং, মানে এইখানে এন্টিজেনটাও ভাসতে থাকে, অ্যান্টিবডিও ভাসতে থাকে। পরে অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা বাউন্ড ফর্ম, মানে দুইজনে একসাথে বাউন্ড হয়ে যায়, ক্রস লিঙ্ক করে করে সেটাকে ডিপোজিশন হয়। কোথায় ডিপোজিশনটা কোথায় হয় দেখবেন যে কিডনিতে ডিপোজিশন হয়, আর অনেক জায়গায় ডিপোজিশন হয়। যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডিপোজিশন হয়, তখন বিভিন্ন জায়গা থেকে কমপ্লিমেন্ট এসে সেখানে অ্যাটাক করে। তাই না? এটা ছিল টাইপ 3। সো এটাও আপনি পেতে পারেন প্যারাসাইটোলজিতে। বিশেষ করে এই যে দেখেন, তাহলে কিডনির কথা বলছি না, ডিপোজিশন কিডনিতে হয়, এই কারণে দেখছেন পাইস নেফ্রোটিক সিনড্রোম। তাহলে যাদের এই একটা কথা মনে থাকবে যে কমপ্লেক্স তৈরি করে আর ডিপোজিশন কোথায় হয়, কিডনি, কিডনি মানে কিডনিতে সমস্যা, তাহলে এই কারণে দেখেন নেফ্রোটিক সিনড্রোম ইন প্লাজমোডিয়াম মেলেরি। তাহলে ম্যালেরিয়াতে নেফ্রোটিক সিনড্রোম কিভাবে পাই? টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি।
এরপরে টাইপ 4 মানে হচ্ছে এটা একটা ডিলেড রেসপন্স, দীর্ঘদিনের রেসপন্স, এবং এটা টি সেল মিডিয়েটেড রেসপন্স, ঠিক আছে, মানে সেলুলার টাইপের রেসপন্স আর কি। সো এটা লেশমিনিয়াসিসে পাবেন। এইখানে যে জিনিসটা হবে, দীর্ঘদিন একটা ইনফ্লামেশন কেন চলবে, আপনি একটু জাস্ট লজিক্যালি চিন্তা করেন, ইনফ্লামেশন কেন ঘটে, তাড়াতাড়ি এই ঘটনাটা রিজলভ করার জন্য। বাট সমস্যা হয়েছে এখানে এরকম একটা বদমাশ বসে আছে, এটাকে আপনি কোনোভাবেই মারতে পারতেছেন না। এটা একসময় এরকম আচরণ করে, একসময় এরকম করে, একসময় এরকম করে, একসময় এরকম করে, মানে তার চেহারার মধ্যে সে সবসময় চেঞ্জ ঘটায়। এই কারণে এটাকে আমরা যেটা করি যে আশপাশ দিয়ে সবগুলা সেল মিলে এটাকে এমন ভাবে ঘিরে ধরে যে ঠিক আছে ভাই, তোরে মারতে পারলাম না, যা, কিন্তু তোর জন্য আমাদের নিজের জীবন উৎসর্গ করে দিলাম, ঠিক আছে, তোমাকে চারপাশ থেকে আমরা আবদ্ধ করে দিলাম। এই যে জিনিসটা, এই কনসেপ্টটার নামই হচ্ছে গ্র্যানুলোমা। সো গ্র্যানুলোমা কি একদিনে দুই দিনে হবে রে ভাই? না, এটা তো যখন দেখবে যে এটাকে কিচ্ছু করা যাচ্ছে না, তখন গ্র্যানুলোমা ফর্মেশন হবে। তার মানে যখন আপনি টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি নিয়ে ডিল করবেন, সেখানে আপনি গ্র্যানুলোমা ফর্মেশন পাইতে পারেন, বা যে কোনো ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে আপনি গ্র্যানুলোমা ফর্মেশন একটা সম্ভাবনা থেকে যেতে পারে, ঠিক আছে। সো এই কারণে আমরা এই যে ইলেফ্যান্টিয়াসিসে পেতে পারি, গ্র্যানুলোমাটাস ডিজিজে পেতে পারি, ঠিক আছে। সো এখানে আমরা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন পাচ্ছি। ওকে, সো মোটামুটি আমরা এগুলো শিখলাম। এইবার আমরা 3-4টা কোশ্চেন করবো, আপনারা আরেকটু ধৈর্য ধরে ফেলেন, ঠিক আছে। ওকে, সো এবার যদি বলা হয় যে ঠিক আছে, তুমি এবার কি করে প্যারাসাইটিক ডিজিজ ডায়াগনোসিস করবা? সহজ কথা, আরে ভাই ডায়াগনোসিস কেমনে করবো? খালি চোখে দেখে ফেলবো। প্যারাসাইটিক ডায়াগনোসিস দেখার জন্য উপায় হচ্ছে মাইক্রোস্কোপের মাধ্যমে আপনি প্যারাসাইট দেখে ফেলেন। আচ্ছা, দেখতে পারেন নাই, সমস্যা নেই, তাহলে প্যারাসাইটিক খানি দেনি দেন। ভালো করে খাওয়া দাওয়া করলে সে ফুলে ফেপে যখন বড় হয়ে উঠবে তখন আপনি দেখবেন, মানে কালচার করতে পারেন। 3 নাম্বার, এগুলাও করতে পারলেন না, তাহলে এক কাজ করেন, এর কোনো চিহ্ন আছে কিনা বের করেন, মানে এন্টিজেন, অ্যান্টিবডি, এগুলাকে ডিটেকশন করার চেষ্টা করেন যে প্যারাসাইট আসছিল, এর কোনো চিহ্ন ফালাই গেছে কিনা। তাহলে ইমিউনো ডায়াগনস্টিক মেথড, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলাদা আলাদা করে জানবো। ইন্ট্রাডার্মাল স্কিন টেস্ট কেন করব? কারণ টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি গুলাতে আমরা ইন্ট্রাডার্মাল স্কিন টেস্ট আমরা করতে পারি। তাহলে আমি আপাতত এই 4টা মনে রাখতে বলবো। এটা গাইডে বিশাল করে একটা কোশ্চেন লেখা, এটা আমি মনে করি যে এখন দরকার নেই, পরে আপনারা শিখবেন। আচ্ছা, এবারে আমরা 2টা কোশ্চেন একটু ভালো করে পড়বো। সেটা হচ্ছে মানুষ কি ধরনের হোস্ট। হ্যাঁ, টুকটাক গাইডে আরো কিছু কোশ্চেন দেখলাম, যে একটা কোশ্চেন আপনাদেরকে একটু মনে করতে হবে যে হোস্ট হিসেবে মানুষ কেমন, এটা একটু বলেন তো। তো এই কোশ্চেনের অ্যান্সার আমরা একটু পড়ার চেষ্টা করবো যে হোস্ট হিসেবে ভাই মানুষ কেমন। তাহলে যেহেতু আমরা মানুষ, সুতরাং আমাদেরকে তাহলে বুঝতে হবে, হ্যাঁ, মানুষ হোস্ট হিসেবে কি কি কাজ করতে পারে। তাহলে আমরা অলরেডি কিছু জিনিস জানি যে একটা মানুষ হোস্ট হিসেবে কিরকম ভূমিকা রাখতে পারে। Excellent. তো মানুষের হোস্ট হিসেবে আমরা যেটা দেখলাম যে মানুষ হিউম্যান, মানুষের অনেকগুলা ফর্ম, সরি, হ্যাঁ, সো হিউম্যান, হিউম্যান হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে ডেফিনেটিভ হোস্ট, এটা আপনারা পারবেন কোনগুলো ক্ষেত্রে ডেফিনেটিভ হোস্ট। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা ইন্টারমিডিয়েট হোস্ট, যেমন প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েট হোস্ট, আর বিভিন্ন রকম নেমাটোড গুলার ক্ষেত্রে সাধারণত আমরা ডেফিনেটিভ হোস্ট হয়ে থাকি। তাহলে এটা আমরা বুঝলাম। এরপরে, ওহো, এখানে তো একটা ছবি চলে আসছে। আচ্ছা, 3 নম্বরে, মানুষ হচ্ছে কিছু ক্ষেত্রে আপনার ডেফিনেটিভ ইন্টারমিডিয়েট, মানে ডেফিনেটিভ প্লাস ইন্টারমিডিয়েট দুই ধরনের হোস্ট। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে টেনিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, টেনিয়া, সোডিয়াম টেনিয়াস এর এটা। আচ্ছা, 4 নম্বর, মানুষ কিছু ক্ষেত্রে এক্সিডেন্টাল হোস্ট, এটাও আপনাদেরকে পড়াইছি, কোনটা? ইকাইনোকক্কাস, জানেন আপনারা। এরপরে 5 নম্বর, এক্সিডেন্টাল, আর এক্সিডেন্টালের মধ্যেই আর একটা কথা আছে, সেটাকে বলা হয় ডেড এন্ড হোস্ট। ডেড এন্ড হোস্ট মানে হচ্ছে যখন একটা এক্সিডেন্টালি কেউ আপনার শরীরে ঢুকে যাবে, বাট তার কোনো গ্রোথ হবে না, যেমন ইকাইনোকক্কাস, এটাও একটা এই ক্ষেত্রে মানুষকে বলা হয় ডেড এন্ড হোস্ট। সো যাহা এক্সিডেন্টাল, এক্সিডেন্টালের একটা সাব স্পেশালিটি হচ্ছে ডেড এন্ড হোস্ট। এইটা দেখবেন গাইডে আলাদা করে লিখছে, বাট এটা আলাদা করে লেখা বোকামি আর কি, এটা আলাদা করে লেখার কিছু নাই। ওকে, ফাইন। সো এটা আমরা মোটামুটি শিখলাম। ঠিক আছে, এইখানে আমি কিছু ট্রান্সক্রিপশনের কিছু ছবি আপনাদেরকে দিয়েছিলাম, এগুলো আপনারা দেখেছেন। এই জায়গাতে এই যে এই কোশ্চেনটা আমরা একটু পড়বো। সেটা হচ্ছে যে আমরা যে এই যে বললাম যে কালচার করব, তো কালচারের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা একটা কাজ করি, মানে বিভিন্ন ক্ষেত্রে যেহেতু আমরা প্যারাসাইট গুলো সাধারণত আমাদের গাটে থাকে, তো আমরা অনেক সময় স্টুল প্রিপারেশন করি। এখন পরীক্ষাতে প্রশ্ন করবে যে এই স্টুলটাকে আমরা কয়ভাবে প্রিপারেশন করি। তাহলে সহজে মনে রাখেন যে আপনি মনে করেন যে কিছু পরিমাণে স্টুল নিলেন, এর মধ্যে 1 চিমটা স্টুল আপনি এখানে রাখলেন, আরেক চিমটা স্টুল আপনি এখানে রাখলেন। এই প্রথম স্টুলটাকে আপনি স্যালাইন দিয়ে ডুবাইলেন, পরের স্টুলটাকে আপনি আয়োডিন দিয়ে ডুবাইলেন। তাহলে খেয়াল করেন, তাহলে স্টুলকে আমরা কয়ভাবে ডুবাইলাম? স্যালাইন দিয়ে আর হচ্ছে আয়োডিন দিয়ে। তাহলে পরীক্ষায় বলবে যে কেন ভাই, আপনি আয়োডিন দিয়ে ডুবাইলেই পারতেন, স্যালাইন দিয়ে কেন ডুবাইলেন? অ্যান্সার হচ্ছে, স্যালাইন দিয়ে যখন আপনি ডুবাচ্ছেন, আপনি যখন ভালো করে নাড়াচাড়া করাচ্ছেন, তখন আপনি কিছু জিনিস ভালো দেখতে পারবেন। এটা হচ্ছে ডিম, হ্যাঁ, এগ এবং লার্ভা, এটা ভালো করে দেখা যায়।
এবং যেহেতু স্যালাইনের মধ্যে একটা জিনিস যেহেতু বেঁচে থাকবে, আয়োডিন দিলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? আয়োডিন তো মনে করেন এটাকে মেরে ফেলবে। তাহলে যদি কোনো কিছু থাকে যেটা নড়াচড়া করতে পারে, তাহলে মোটাইল প্রোটোজোয়া, মোটাইল ট্রোফোজোয়েট, এদেরকে আপনি স্যালাইনের মাধ্যমে ভালো দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে কয়েকটা কথা আমরা বুঝবো যে স্যালাইন আমরা কেন কেন করব, চুপটি করে একটু মনে রাখেন। প্রথম কথা হচ্ছে যে আমরা কি দেখতে চাচ্ছি, আমরা দেখতে চাচ্ছি যে কোনো এগ আছে কিনা, হ্যাঁ, এগ, লার্ভা। 2 নাম্বার, আমরা দেখতে চাচ্ছি কোনো মোটাইল কোনো অর্গানিজম আছে কিনা বা মোটাইল কোনো প্রোটোজোয়া আছে কিনা। 3 নাম্বারে ধরেন এটা থেকে আপনি কিন্তু আরেকটা জিনিস বুঝতে পারবেন যে আপনি ইজিলি মানে আপনি খুব দ্রুত ডায়াগনোসিস করে ফেলতে পারবেন, কারণ এটা জাস্ট স্যালাইন দিয়ে ঠাস করে আপনি মাইক্রোস্কোপের নিচে আপনি দেখে ফেলবেন, তাই না? এটা কিন্তু আপনার ডায়াগনোসিসটা কুইক করে ফেলবে, ঠিক আছে? এবং আপনি 4 নাম্বার হচ্ছে অর্গানিজমটা চাইলে আপনি সরাসরি দেখে ফেলতে পারতেছেন। অর্গানিজম ক্যান বি সিন ইজিলি। তাহলে এই কয়েকটা কথা আপনি মনে রাখতে পারেন। আচ্ছা, আর পাশাপাশি আপনি চাইলে একটু ডিজিজ বার্ডেনটা আপনি বুঝতে পারেন, যে আপনি যখন দেখলেন যে একদম স্যালাইন দিয়ে এটা দেখলেন পায়খানাটা আর আমাদের কিলবিল করতেছে, আল্লাহ রে আল্লাহ, আপনি ভাববেন যে শেষ, এই রোগীর তো অবস্থা খারাপ। হ্যাঁ, সো এটা ডিজিজ লোড কত বা প্যারাসাইট লোড কত, এটা আপনি ভালো করে এটা দিয়ে বুঝতে পারবেন। আর আপনি যদি আয়োডিন প্রিপারেশন করেন, তাহলে আয়োডিনে একদম সবকিছু থেমে গেছে, সুতরাং আয়োডিনটা ভালো করে দেখা যাবে কেন, ইটস গুড ফর সিস্ট মরফোলজি। কিভাবে? আপনাকে একটা পরীক্ষা করে দেখাচ্ছি, এই দেখেন। এটা হচ্ছে আয়োডিন প্রিপারেশনের পরে, আয়োডিন প্রিপারেশনের পরে আপনি এভাবে দেখবেন যে একটা গাঢ় হলুদ কালারের একটা আপনি পাবেন, যে এই যে দেখেন সাইটোপ্লাজমটা, এটা একটু এটাতে আপনি আরো ভালো বুঝবেন যে সাইটোপ্লাজমটা কি। হ্যাঁ, আশেপাশের সাইটোপ্লাজমটা কি হয়ে আছে, হলুদ হয়ে আছে, তাই না? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম কিরকম, ইয়েলো। ওকে, সাইটোপ্লাজম ইয়েলো থাকে। আর ক্রোমাটিন, এই ক্রোমাটিন গুলা কি কি কালার এটা বলেন দেখি, ব্রাউন, তাই না? সো ক্রোমাটিন হচ্ছে ব্রাউন। তাহলে এই কারণে আমরা বোথ স্যালাইন স্যালাইন করি, আবার হচ্ছে লুগল আয়োডিন করি, কেন? কারণ আমরা দুইটাকেই দেখতে চাই, ঠিক আছে? এবং এটা কার জন্য ভালো, নন মর্টাইল যেসব অর্গানিজম আছে, নন মর্টাইল যেসব অর্গানিজম আছে তাদের জন্য হচ্ছে আমাদের লোগল আয়োডিন প্রিপারেশনটা ভালো। ওকে, সো এটা মোটামুটি আমরা শিখে গেলাম। আচ্ছা, এবারে আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে ব্লাডে আপনি কি কি রকম প্যারাসাইট পাইতে পারেন। এটা আপনার গাইড থেকে পড়ে ফেললে পারবেন, বাট সহজে তাও একটু মনে করার চেষ্টা করি। আরবিসিতে আমরা অলরেডি জানি কি পাই, ফেলসিপারাম, তাই না? প্লাজমোডিয়াম, মানে ফেলসিপারাম না, মানে প্লাজমোডিয়াম, সরি। আরবিসিতে আমরা পাই প্লাজমোডিয়াম, এটা আপনারা জানেন। এরপরে আপনি চাইলে বেবিসিও মনে রাখতে পারেন, তো গুরুত্বপূর্ণ কিছু না। ডব্লিউবিসি তে আমরা মনে রাখবেন, ডব্লিউবিসি তে আমরা পাই লিশমেনিয়া। হ্যাঁ, লিশমেনিয়া, একটা আই বাদ গেছে, লিশমেনিয়া। ওকে, আর প্লাজমাতে থাকা হচ্ছে বাকি দুনিয়ার তামাম যতগুলো আছে সেগুলা, মনে করেন যে উশেরেরিয়া, ব্যাংক্রফটি, ব্রুজিয়া, ট্রাইপোনেসোমা। হ্যাঁ, সো উ শেরে শেরেরিয়া, তারপর হচ্ছে ব্রুজিয়া মালাই, এগুলো হচ্ছে ব্লাডে থাকে। তো এই কোশ্চেনটা আপনাদের জন্য জানা জরুরি, এটা অনেক সময় ধরতে পারে। এছাড়া বাংলাদেশে কোন কোন ইনফেকশন কমন, এগুলো আপনারা পারবেন। এই তো বাকিগুলো আমার মনে হয় যে পারবেন। কোন কোন অর্গানিজম গুলো ব্লাড কে সাক করে নিয়ে যাবে, এগুলো আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন পড়বো আপনারা ধুমায় আনসার করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা ছবি আমি আপনাদের কাছে দেখাই নাই, যেটা হচ্ছে আমি আমার স্লাইডে এড করেছি, সেটা হচ্ছে কোথায়, দিস ওয়ান, মেডিকেল প্যারাসাইটোলজি। এটা হচ্ছে লেঞ্জের ক্লাসিফিকেশন। লেঞ্জে মোটামুটি এরকম করে ভাগ করছে যে প্রোটোজোয়া আর হচ্ছে হেলমিন, হ্যাঁ, বা এটাকে বলা হয় প্রোটোজোয়া, মেটাজোয়া, ঠিক আছে? প্রোটোজোয়া, এটাকে বলা হয় মেটাজোয়া। এই জাস্ট জেনে রাখেন যে লেঞ্জে এভাবে ভাগ করছে যে প্রোটোজোয়া আর হচ্ছে মেটাজোয়া। তো মেটাজোয়া মানে হচ্ছে কি, মেটাজোয়া মানে হচ্ছে হেলমিন গুলাকে মূলত বোঝায়। আর প্রোটোজোয়ার মধ্যে আবার অনেকগুলো ভাগ করছে, ঠিক আছে? প্রোটোজোয়ার মানে মূল ব্যাপারটা হচ্ছে এগুলো ইউনিসেলুলার, আর মেটাজোয়ার মূল ব্যাপারটা হচ্ছে মেটা মানে অতিরিক্ত, মানে একের অধিক, মাল্টিসেলুলার, এটাই হচ্ছে কাহিনী। ঠিক আছে, এগুলোর ভুংচুং আপনি চাইলে পড়তে পারেন, পড়লে মনে থাকলে ভালো, না মনে থাকলে সমস্যা নাই। মেটাজোয়ার মধ্যে হেলমিন, হেলমিনদের মধ্যে হচ্ছে নেমাটোড, হ্যাঁ, রাউন্ড ওর্ম, আর হচ্ছে প্লাটি হেলমিন, প্লাটি হেলমিন সিস্টোড, আর হচ্ছে ট্রেমাটোড। এগুলো আমরা ইনশাল্লাহ সামনে যখন পড়বো আপনারা পেরে যাবেন। ওকে, সো আমার মনে হয় যে আজকে আমরা ইনশাল্লাহ এখানে শেষ করতে পারি। আমরা অনেক কিছু আলোচনা করেছি এখানে, কিছু ড্রাগস এর মেকানিজম দেওয়া আছে। আচ্ছা, এই বক্সটা আপনারা পারলে একটু রিডিং দিয়েন, এটা আমার কাছে পড়ে খুব মজা লাগছে, এটা রিডিং দিবেন। আর এইটা, এই ড্রাগটা এগুলো পড়া লাগবে না, এগুলা আমাদের ফার্মাকোলজির বিষয়, এগুলো আপনাকে ধরবে না। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করি। একটু দীর্ঘক্ষণ ক্লাস আমরা নিয়ে নিচ্ছি, আশা করি ইনশাল্লাহ এরপর ক্লাসগুলোতে আমরা আরো কনসেসলি সুন্দর করে নিতে পারবো আর কি। সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নয়তো আমরা ক্লাস শেষ করে দিব।
সো ঠিক আছে, তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।